ওকে। তো আজকে আমাদের জিএস হচ্ছে জিএস পেপারের ডে 7 ক্লাস ৭ নাম্বার ক্লাস। মাঝখানে একদিন পরীক্ষা হয়েছিল জিএস এর। সেইজন্য আজকে একটা ক্লাস পরীক্ষা হয়েছিল বলে আজকে ৭ নাম্বার ক্লাস। এবং আজকে আমরা ১ম এ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই আ খবরে আছে এখন, সেটা হচ্ছে গুলিয়ান আ বেরি সিনড্রোম, জিবিএস। সবাই দেখতে পাচ্ছ পিপিটি? হ্যাঁ স্যার। আচ্ছা, গুলিয়ান আচ্ছা। ব্যারি সিনড্রোম, যেটা হচ্ছে রিসেন্টলি খবরে আছে। গতকালও খবরে বেরিয়েছিল যে ভারতে প্রায় ১০০ র বেশি মানুষ এটাতে মানে আক্রান্ত আছে। আ যেখানে সবচেয়ে বেশি হচ্ছে কোথায় আছে? পুনেতে, মহারাষ্ট্রের পুনেতে। তাই তো? মহারাষ্ট্রের পুনেতে হচ্ছে সবচেয়ে বেশি মানুষ এটাতে আক্রান্ত। এবং রিসেন্টলি গতকালই একজন একজনের ডেথ নিউজ পাওয়া গেছে যে এই জিবিএস এ আক্রান্ত হয়ে একজন ব্যক্তি মারা গেছে। ঠিক আছে? ২০১৯ সালে এই রোগটা ১ম পেরুতে হয়েছিল। ঠিক আছে? এবং সেই সময় পেরুতে এই রোগটার জন্য লকডাউনও হয় আরকি। ঠিক আছে? তো ভারতবর্ষে যেহেতু এরকম আম আক্রান্তের সংখ্যা আস্তে, আস্তে বাড়ছে জিবিএস এ, জুলিয়ান বেরি সিনড্রোম বা গুইলাইন বেরি সিনড্রোম। সেইজন্য এটা সত্যিই একটা খুব উদ্বেগের বিষয় আমাদের কাছে রিসেন্টলি। কারণ আমরা COVID-19 এর সময় দেখেছি যে লকডাউনের ভয়াবহতা কি হতে পারে। সেটা আমরা দেখে এসেছি। সেইজন্য এই যে নতুন কোনো সিনড্রোম যখন আসে সত্যিই আমাদের চিন্তার ভাঁজ কপালে ফুটে ওঠে। ঠিক আছে? তো জিবিএস হচ্ছে, যার ফুল ফর্ম হলো গুইলাইন ব্যারি সিনড্রোম। গুইলাইন ব্যারি সিনড্রোম, জিবিএস। এটা মুখস্থ করে ফেলতে হবে। কারণ তোমাদের যদি ডেসক্রিপটিভ নাও আসে, এগুলো কিন্তু মানে আসার খুব মানে হিসেবে আ ওই যে অ্যাব্রিভিয়েশন হিসেবে কিন্তু এগুলো প্রচুর আসে। বিভিন্ন রোগের নাম থেকে, ভ্যাকসিনেশন এর নাম থেকে আসার কিন্তু চান্স প্রচুর। ঠিক আছে? তো ১ম এ আমরা দেখি যে রোগটা কি? আমরা বুঝতে পারলাম যে কেন এটা খবরে আছে। কারণ ভারতবর্ষে প্রায় ১০০ র উপরে, ১৫০ র উপরে মানুষ এখন হচ্ছে রিসেন্টলি এই রোগটাতে আক্রান্ত। এবং তার মধ্যে একজনের মৃত্যু খবর আমরা পেয়েছি গতকালই মহারাষ্ট্রের পুনেতে। এবং কলকাতাতেও ২ জন কিন্তু মানে অলরেডি আক্রান্ত আছে এই সিনড্রোমে। এবং রিসেন্টলি আজকেই শুনছিলাম যে এই রোগটাতে বোধহয় SSKM এ ভর্তি ছিল ২ জন। তাদের মধ্যে একজন আজকে গত হয়েছে। ঠিক আছে? কলকাতাতেও একটা মৃত্যু সংবাদ কিন্তু শুনতে পেয়েছি আমরা। যদিও কনফার্ম নই। নিউজ চ্যানেলেই বোধহয় দেখছিলাম। এবং আরেকজন কিন্তু, আরেকটা শিশুর অবস্থা কিন্তু খুবই সংকটাপন্ন অবস্থায় SSKM এ ভর্তি আছে। তাহলে কলকাতাতেও এই রোগটা কিন্তু অলরেডি চলে এসছে, জিবিএস। ঠিক আছে? সেইজন্য আমাদের এই রোগটা জিএস টপিক হিসেবেও ইম্পোর্টেন্ট। এবং আমাদেরকে একটু দেখে নিতে হবে কি ব্যাপারটা কি, রোগটা কিভাবে হয়, তার বেসিক জায়গাটা আমাদের একটু করে রাখতে হবে। Guillain-Barré syndrome বা Guillain-Barré syndrome is a rare neurological disorder. এটা কি? রেয়ার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। মানে কি? নিউরন ঘটিত একটা রোগ। নিউরন, আমাদের যে নিউরন, হিউম্যান নিউরন থাকে, স্নায়ুকোষ, সেই স্নায়ুকোষের একটা রোগ এটা। এবং রেয়ার রোগ একটা। কারণ দেখা যাচ্ছে যে ১ লক্ষে প্রায় ১ জন এই রোগে আক্রান্ত হয়। হ্যাঁ? এই যে সিনড্রোমটায় আক্রান্ত হয় প্রায় ১ লাখে ১ জন। সেইজন্য এটাকে রেয়ার বলা হচ্ছে। রেয়ার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার মানে নার্ভ ঘটিত রোগ। আচ্ছা, তার আগে যেটা তোমাদের সাথে একটু জানার, বলো তো এই যে সিনড্রোম কাকে বলে আর ডিজিজ কাকে বলে? হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন সিনড্রোম অ্যান্ড ডিজিজ? এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? কেউ কি জানো? একটু আলোচনা করো দেখি। হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন সিনড্রোম ডিজিজ অ্যান্ড ডিজিজ? হ্যাঁ। স্যার, ডিজিজ হচ্ছে পার্টিকুলার কোনো অর্গানের, আর সিনড্রোম একসাথে অনেকগুলো অর্গানের, মানে ওই ডিজিজটার জন্য একসাথে অনেকগুলো অর্গান যখন এফেক্টেড হচ্ছে তখন সেটা সিনড্রোম হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছুটা ঠিক আছে। ডিজিজটা একটা অর্গানে না, ডিজিজ তো অনেকগুলো অর্গানেরও একসাথে হতে পারে না? ডিজিজ কি একটা হ্যাঁ অর্গানেই, স্যার। কোনো একটা ডিজিজ হলে যে একটাই অর্গান আমাদের এফেক্টেড হবে তা তো নয়। অনেকগুলো অর্গানই তো এফেক্টেড হতে পারে। হুম। সিনড্রোম কথাটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, যেটা কথার মানে হচ্ছে, গ্রিকে যার মানে হচ্ছে কি একসাথে অনেকগুলো। ঠিক আছে? প্যারালালি মানে একসাথে অনেকগুলো যখন হয়। ঠিক আছে? মানে অনেকগুলো লক্ষণ, সিম্পটমস, একসাথে অনেকগুলো সিম্পটমস প্যারালালি যদি প্রকাশ পায় তখন সেটাকে বলা হয় সিনড্রোম। ঠিক আছে? সবার কিন্তু দেখা যাচ্ছে ৫ টা সিম্পটমস আছে এই রোগটা। তো সবার কিন্তু ৫ টাই না দেখা যেতে পারে। ৩ টে দেখা যেতে পারে কারোর, কারোর তার মধ্যে ২ টো দেখা যেতে পারে।
কারোর আবার 5টা সিমটমসই দেখা যেতে পারে। তাহলে একসাথে যখন অনেকগুলো সিমটমসে আক্রান্ত হয় মানুষ, তখন সেটাকে সিনড্রোম, ঠিক আছে, সিনড্রোম বলছে। এইবার ডিজিজের সাথে মেন যে পার্থক্য সেটা হচ্ছে, ডিজিজের আমরা ডিজিজ তখনই বলবো যখন আমরা সেই যে সিমটমস গুলো যে প্রকাশ পাচ্ছে, সেই সিমটমসের কারণ, ফ্যাক্টরস কি আছে, কি কারণে এই সিমটমসটা হচ্ছে, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। আইডেন্টিফাইড ফ্যাক্টরস মানে যে কারণ, কি কারণে ডিজিজটা হয় আমরা জানি, যখন আমরা কোনো কিছু সিমটমসের কারণটা আইডেন্টিফাই করে ফেলি, অলরেডি ইনভেন্ট করে ফেলি, তখন সেটাকে আমরা ডিজিজ বলি। কিন্তু যখন কোনো সিমটমস, অনেকগুলো সিমটমস একসাথে প্রকাশ পাচ্ছে, বাট তার কারণটা আমরা জানি না, এখনো পর্যন্ত কারণটা ইনভেন্ট হয়নি, কারণটা খুঁজে পাওয়া যায়নি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে সিনড্রোম। ঠিক আছে, বোঝা গেল? সিনড্রোম আর ডিজিজের মধ্যে এটা হচ্ছে মেন পার্থক্য। যাই হোক, এটা তাহলে রেয়ার একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। রেয়ার কেন? 1 লাখে একজনের হয়। ইন হুইচ দ্য বডিজ ইমিউন সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের দেহে জানি আমরা সবার রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, ইমিউন সিস্টেম আছে। যখন কোনো ফরেন অবজেক্ট আমাদের দেহে, কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস যখন আমাদের বডিকে অ্যাটাক করে, ঠিক আছে, আমাদের সেলকে অ্যাটাক করে, তখন আমাদের যে ইমিউন সিস্টেম আছে, ইমিউন সিস্টেম মানে কি? ইমিউন সিস্টেম মানে হলো আমাদের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা, সেই ব্যবস্থা কি করে, এই যে ফরেন অবজেক্টকে টার্গেট করে তাকে দেহ থেকে তাকে হচ্ছে খেয়ে ফেলে, বা তাকে এনগাল্ফ করে, তাকে নষ্ট করে দেয়। দিয়ে আমাদের দেহকে এইভাবে ইমিউন সিস্টেম হচ্ছে বিভিন্ন রকম ফরেন যে অবজেক্টস আছে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, যেগুলো ক্ষতিকারক, সেগুলোর থেকে আমাদের দেহকে রক্ষা করে আমাদের ইমিউন সিস্টেম, প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু ইন দিস কেস, এই যে জিবিএস এ আমরা দেখতে পাচ্ছি, দ্য বডিজ ইমিউন সিস্টেম, আমাদের যে ইমিউন সিস্টেম অ্যাটাকস দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আমাদের যে নার্ভাস সিস্টেমটা আছে, ওভারঅল টোটাল যে নার্ভাস সিস্টেমটা আছে, আমাদের নার্ভাস সিস্টেম আমরা জানি এটা হচ্ছে আমাদের হেড, যদি ধরি এই মাথা এবং তার সাথে সুষুম্না কাণ্ড, এই যে এই দুটোকে নিয়ে আমাদের নার্ভাস সিস্টেম বলা হয়, তাই তো? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলা হয়, মাথা এবং সুষুম্না কাণ্ড, সিএনএস বলা হয়। এর থেকে অজস্র নার্ভ গিয়ে আমাদের দেহের বিভিন্ন রকম বার্তা প্রেরণ করে, এবং আমাদের দেহ থেকে, আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে বিভিন্ন বার্তা মাথায় সেন্ড করে। তার মানে নার্ভের কাজটা কি? নার্ভের কাজ হচ্ছে একটা ওয়্যার বা একটা তারের মতো। যেমন বাড়িতে ইলেকট্রিসিটির তারগুলো কি থাকে, এক জায়গা থেকে ইলেকট্রিসিটি নিয়ে গিয়ে ঘরের বিভিন্ন প্রান্তে কি করে ইলেকট্রিসিটি কানেকশন পৌঁছে দেয়, ঠিক সেরকম আমাদের এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আমাদের দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে কাজের বার্তা প্রেরণ করে হচ্ছে এই নার্ভগুলো, এবং বিভিন্ন রকম যেগুলো আমাদের রিয়াকশন, সেগুলো আমাদের দেহকে করতে সাহায্য করে। ঠিক আছে, তো এই নার্ভ গুলো, তাহলে যখন আমাদের নিজেদের ইমিউন সিস্টেম, যার কাজ হলো আমাদের দেহকে রক্ষা করা, সে আমাদের কি করে ফেলছে, আমাদের দেহের কোনো নার্ভটাকে বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করছে, তখন মানে কি হচ্ছে, যে যেই রক্ষক সেই ভক্ষক হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। মানে আমাদের যে ইমিউন সিস্টেম সেটা অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে গিয়ে, যে আমাদের যে নার্ভাস সিস্টেম সেটাকেই ক্ষতি করে ফেলছে এই রোগ হলে। ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। কি বলা হয়? অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ হচ্ছে সেটা, যেখানে আমাদের ইমিউন সিস্টেম, যার কাজ হলো আমাদের দেহকে রক্ষা করা, সেটা না করে সেটা আমাদের কি করছে, দেহের ক্ষতি করে ফেলছে ইমিউন সিস্টেম, সেটাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। তাহলে এটা একটা অটো ইমিউন ডিজিজ, কারণ কি? আমাদের ইমিউন সিস্টেম আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে এখানে অ্যাটাক করে ফেলে, লিডিং টু তার ফলে কি হয়, মাসেল উইকনেস তৈরি হয়, প্যারালিসিস হয়ে যেতে পারে, অ্যান্ড ইন সিভিয়ার কেসেস রেসপিরেটরি ফেলিওর হয়ে ডেথও হতে পারে, মৃত্যুও হতে পারে। ঠিক আছে তো? তাহলে মেনলি আমাদের মাসেল উইকনেস তৈরি হয় মানে ইনিশিয়াল স্টেজে, তারপরে আরো সিভিয়ার স্টেজে গিয়ে প্যারালিসিস হতে পারে, আর সবচেয়ে খারাপ যেটা হতে পারে, আমাদের রেসপিরেটরি সিস্টেম বা আমাদের যে রেসপিরেটরি সিস্টেম ফেলিওর হয়ে গিয়ে আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই রোগ হলে। ঠিক আছে, বোঝা গেল? সবার কাছে ক্লিয়ার? সবাই বলো, অ্যান্সার দাও, রেসপন্স করো। হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ, তাহলে এটা কি ডিজিজ একটু বলো কেউ একজন। এর কি কি বৈশিষ্ট্য আমরা পেলাম মূলত? স্যার এটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, হুম, যেটা খুব রেয়ার, 1 লাখে একটা হয়। আর একদম। এটাতে মেনলি যেটা হয়, ইমিউন সিস্টেমটাকে মানে পিএনএস কে মেনলি অ্যাটাক করে, না, এবং ইমিউন পিএনএস কে সিস্টেম অ্যাটাক করার আমাদের জন্য সিএনএস কে অ্যাটাক করে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম হ্যাঁ কারণ স্যার, ইমিউন সিস্টেমটা, মানে নিজের ইমিউন হ্যাঁ সিস্টেম যার সিস্টেমকে কাজ হলো অ্যাটাক করে, এবং শরীরকে বাঁচানো, সে শরীরে হ্যাঁ ক্ষতি এবং করে ফেলছে। সিস্টেম ওভার অ্যাক্টিভ হওয়ার জন্য সেটা হুম, আলটিমেটলি শরীরে ক্ষতি করছে, এবং তার থেকে হুম, যেটা কি মেনলি কি মাসেল হচ্ছে? হুম, উইকনেস, হুম, প্যারালাইসিস, এবং বেশিরভাগ কেসে রেসপিরেটরি ফেলিওরের মাধ্যমে মারা যাচ্ছে। বোঝা গেল?
হ্যাঁ স্যার। তাহলে আমরা মোটামুটি কি জিনিস এই রোগটা সেটা একটা ক্লিয়ার আইডিয়া পেলাম। ঠিক আছে? এবার নেক্সট স্লাইডে এটা বলছি প্রথম দেখো স্যার এটা কোথায় হয়েছিল? পেরুতে না? হ্যাঁ? হুম। পেরুতে ফার্স্ট হয়েছিল। 2019 সালে ১ম পেরুতে এই রোগটার প্রকোপ দেখা দিয়েছিল। তারপরে ওখানে লকডাউনও হয়। ঠিক আছে? আচ্ছা, আইডেন্টিফাইড হয়েছিল রিসেন্টলি পেরুতে। ইন্ডিয়াতে সবচেয়ে বেশি কেসেস আছে পুনেতে এবং কলকাতাতেও রিসেন্টলি ধরা পড়েছে। তার মধ্যে একজনের কিন্তু অলরেডি মৃত্যু হয়েছে এবং পুনেতেও একজন মারা গেছে খবর পাওয়া যাচ্ছে। ওকে? এটা হচ্ছে রিসেন্ট স্যার এটা কি খবরে থাকার ছোঁয়াচে কারণ। স্যার, কন্টাজিয়াস মানে না, না, ছোঁয়াচে না। অটোইমিউন সেটা তো আমরা তাহলে আলোচনা তো করব। না, ছোঁয়াচে এটা নয় COVID-19 এর মতো ছোঁয়াচে ওটাই। না। কিভাবে ছড়ায় তখন আমরা জানবো, পড়বো। একটু ধৈর্য ধরো, হ্যাঁ? হুম। তাহলে এটা হচ্ছে আমাদের স্নায়ুকোষ। আমরা ছোটবেলা থেকে অনেক ছবি এঁকেছি। পরীক্ষায় আসতো মাধ্যমিকে। প্রায়ই আসতো একবার অন্তর একবার। নিউরনের ছবি আঁকো। সেখানে এটা হচ্ছে ডেনড্রাইট, এটা সেল বডি, এটা হচ্ছে নিউক্লিয়াস স্নায়ুকোষের মধ্যে থাকে। এবং এই যে অংশগুলো এটাকে বলা হচ্ছে কি সোয়ান কোষ। এগুলোকে বলা হতো সোয়ান কোষ। মনে আছে? সোয়ান সেল। এই যে গোল সবুজ গ্রিন অংশগুলো এগুলো হচ্ছে সোয়ান হ্যাঁ, কোষ। জেলির মতো থাকে। ঠিক আছে? এবং এই যে সোয়ান কোষের বাইরের অংশ মানে সোয়ান কোষটা হচ্ছে ভিতরের অংশটাকে জেলির মতো থাকে। এই গ্রিন অংশটা। ঠিক আছে তো? এই যে লাল কালি দিয়ে যেটা আমি মার্ক করলাম এই ভিতরের অংশটা হচ্ছে সোয়ান কোষ। আর সোয়ান কোষের এই বাইরের অংশটাকে বলা হয় মায়োলিন সিথ। আমরা ছোট থেকে পড়েছি। এই যে বাইরের অংশটা হচ্ছে মায়োলিন সিথ। তো এই রোগটা মেইনলি আমাদের এই যে নিউরনের এই যে মায়োলিন সিথ এইটাকে আক্রমণ করে। করে এটা ক্ষতিগ্রস্ত করে। এই যে বাইরের অংশটা মায়োলিন সিথ যেটা আছে সেটা ক্ষতিগ্রস্ত করে আমাদের নিউরনকে আ ক্ষতি করে আমাদের দেহের ক্ষতি করে থাকে। ঠিক আছে তো? এই যে এই অংশটাকে কিন্তু আক্রমণ করে। ক্লিয়ার? ছবিতে? স্নায়ুকোষের কোথায় আক্রমণ করে? মায়োলিন সিথে আক্রমণ করে মায়োলিন সিথে ড্যামেজ করে দেয়। এর ফলে আমাদের স্নায়ু বিকল হয়ে পড়ে। আচ্ছা এরপরে আমরা দেখব কজ কি, কি কারণে ঘটে? আগেই বলেছি অটো ইমিউন রেসপন্স। GBS ইস অ্যান অটো ইমিউন ডিসঅর্ডার মানে আমাদের ইমিউন সিস্টেমই অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে গিয়ে আমাদের স্নায়ুকোষের ধ্বংস করছে। সেইজন্য অটো ইমিউন গেল। মিনিং দ্য বডিজ ইমিউন সিস্টেম মিস্টেকেনলি অ্যাটাকস ইটস ওন নার্ভ সেল। মিস্টেকেনলি মানে ওর কিন্তু করা উচিত না। কোন রকম ফরেন অবজেক্ট বা কিছু নেই। ক্ষতিকারক কিছু আমাদের দেহে আসেনি ভাইরাস বা ব্যাকটেরিয়া। তাও সে আমাদের মিস্টেকেনলি আমাদের ইমিউন সিস্টেম আমাদের বডির আ নার্ভ সেলকে অ্যাটাক করছে। দিস রেজাল্ট ইন ইনফ্লেমেশন এর ফলে কি হয়? এই যে নার্ভের যেটা যে অংশটা বললাম মায়োলিন সিথ অংশে একটা ইনফ্লেমেশন তৈরি হয়, ড্যামেজ হয় টু দ্য মায়োলিন সিথ, প্রোটেক্টিভ কভারিং অফ দ্য নার্ভ যেটা হচ্ছে মায়োলিন সিথটা হচ্ছে যে নার্ভের একটা প্রোটেক্টিভ কভার। মানে এই যে নার্ভটা গেছে এর বাইরে এটা কভারের কাজ করে মায়োলিন সিথ গুলো। তো এই মায়োলিন সিথের ক্ষতি করে যে প্রোটেক্টিভ অংশটা নার্ভের সেটাকে ধ্বংস করে দেয়। লিডিং টু দ্য উইকনেস এবং প্যারালিসিস হয়ে যায় তার ফলে। উইকনেস থেকে আস্তে, আস্তে সিভিয়ার স্টেজে গিয়ে প্যারালিসিসও হয়ে যেতে পারে। ঠিক আছে? এটা মেইন কজেস যেহেতু কারণ কিন্তু কি কারণে হচ্ছে সেটা জানা নেই। কোন ভাইরাসের জন্য বা কিসের অ্যাটাকের জন্য হচ্ছে। ঠিক আছে? সেইজন্য এটা কিন্তু সিনড্রোম। এটা মোটামুটি একটা ইয়ে করে পাওয়া গেছে যে কি, কি কারণে হয়। কি হচ্ছে এর প্রভাবে। ট্রিগারিং ইনফেকশন কিছু আছে ব্যাকটেরিয়া বা কিছু ভাইরাস যেগুলো হচ্ছে এই যে হওয়ার চান্সটাকে GBS হওয়ার চান্সটাকে আরো ট্রিগার করে দেয়। ট্রিগার মানে হচ্ছে আরো বাড়িয়ে দেয়। GBS often occurs after infection such as এই ইনফেকশন গুলো হলে GBS হওয়ার চান্স আরো বেশি। যেমন আমাদের যেটা হয়েই থাকে ইনফ্লুয়েঞ্জা অ্যাটাক হয়েছে তাহলে GBS হওয়ার চান্সটা বেড়ে যাচ্ছে। মেগালো ভাইরাস CMV যদি অ্যাটাক হয় আমাদের দেহে, হ্যাঁ? এপস্টিন বার ভাইরাস যদি EBV এগুলো কিন্তু সব ফুল ফর্ম গুলো মুখস্থ করে ফেলবে। কারণ এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে এগুলো হচ্ছে আস্তে, আস্তে আমাদের আ ইয়েতে অ্যাব্রিভিয়েশন হিসেবে ইম্পোর্টেন্ট হয়ে যাচ্ছে। কারো যদি HIV হয় তার এই যে GBS অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। এই ভাইরাস গুলো অলরেডি যদি অ্যাটাক করে থাকে তাহলে তাদের মধ্যে তারা আরো বেশি মোস্ট ভালনারেবল হয়ে যায়। ঠিক আছে? কিছু ব্যাকটেরিয়া এগুলো হচ্ছে ভাইরাল ইনফেকশন। কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন এইটা ভালো করে মুখস্থ করবে। হ্যাঁ? ক্যাম্পিলোব্যাক্টার জেজুনি, ক্যাম্পিলোব্যাক্টার জেজুনি। এই যে ব্যাকটেরিয়াটা মোস্ট কমন এটা যদি আমাদেরকে অ্যাটাক করে অলরেডি তাহলে আমাদের কিন্তু GBS হওয়ার চান্স আরো বেড়ে যায়। হুইচ কজেস ফুড পয়জনিং। ঠিক আছে? এই যে ব্যাকটেরিয়াটা ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি মানে আমাদের যে খাবার পচে যায় তার একটা অন্যতম কারণ। ফুড যে পয়জন গুলো হয় খাবারের যে পয়জন গুলো সেগুলো এই ব্যাকটেরিয়াটার জন্য হয়। আর সেই খাবার যদি আমরা গ্রহণ করি বা কোনো জলে যদি এই ব্যাকটেরিয়াটা থাকে সেটা যদি আমরা পান করি, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এই যে এই ব্যাকটেরিয়াটা অ্যাটাক আমাদের দেহে চলে আসবে এবং তার ফলে আমাদের যে ইমিউন সিস্টেম সেটা কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে এবং অ্যাক্টিভ হয়ে গিয়ে আমাদের নার্ভ সেলকে ধ্বংস করে দেবে। ঠিক আছে? সেইজন্য GBS টা আরো ট্রিগার করে যাবে। বুঝলে তো? GBS হওয়ার চান্স বেড়ে যাবে। তাহলে আমাদের এই সময় তাহলে বাইরের খাবার, হ্যাঁ? এবং বাইরের জল খাওয়া থেকে বিরত থাকতে হবে। যাতে এই ব্যাকটেরিয়া দ্বারা আমরা আক্রান্ত না হই। কারণ এই ব্যাকটেরিয়া আক্রান্ত হলে আমাদের GBS হওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে। ক্যাম্পাইলোব্যাক্টার জেজিউনি এটা মুখস্থ করে ফেলবে। ক্যাম্পাইলোব্যাক্টার জেজিউনি।
COVID-19 লিঙ্কও আছে সাথে, in some cases of GBS have been reported following COVID-19 infection or vaccination। তাহলে যাদের দেখা যাচ্ছে COVID-19 ভ্যাকসিনেশন হয়েছে, আমাদের প্রত্যেকেরই হয়েছে, ঠিক আছে, ভ্যাকসিনেশন যারা নিয়েছে বা COVID-19 যাদের আগে হয়েছিল তাদের মধ্যেও দেখা যাচ্ছে GBS হওয়ার টেন্ডেন্সি কিন্তু আরো বেড়ে যাচ্ছে, মানে তাদের GBS এ তারা ভালনারেবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভ্যাকসিনেশন নিলে মোটামুটি কি হয়, আমাদের ভ্যাকসিনেশন আমরা কিসের জন্য নিই? ভ্যাকসিনেশন নিই আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করার জন্য। তাহলে ইমিউন সিস্টেম বেশি যদি বুস্ট হয়ে যায়, সেটা কি হয়, সেটা তখন কি করে আমাদের ওই যে বেশি বুস্ট হয়ে গেলে কি হবে, অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে গিয়ে আমাদের নিউরনকে ধ্বংস করে দিতে পারে বা স্নায়ুকোষকে ধ্বংস করতে পারে। সেই জন্য জিবিএস হওয়ার চান্স কিন্তু এই ক্ষেত্রে আরো বেড়ে যায়। ওকে, ক্লিয়ার? ফ্যাক্টরস গুলো ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। ফ্যাক্টরস ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার। স্যার তাহলে কোভিশিল্ডটা বলো, ভ্যাকসিন নিয়েছি না জল নিয়েছি কে জানে। সেটা বিতর্কের বিষয়, সেটা নিয়ে তো এখন আমাদের কিছু করার নেই, আমরা কিছু জানি না। মাঝে তো ফলাফল শুনছিলাম কি স্যার হয় জানি অনেকের না। হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে হ্যাঁ, নাকি ওই মাঝখানে ইভেন যারা ভ্যাকসিন যারা কোম্পানিগুলো যারা ভ্যাকসিন তৈরি করেছিল তারাও অ্যাডমিট করেছে, মানে ওই যেটা কোভিশিল্ড ছিল ওই কোম্পানিও কিন্তু মানে এটা অ্যাডমিট করেছে যে সিরাম এর ইনস্টিটিউট সাইড এফেক্ট আছে। এর সাইড এফেক্ট কিন্তু আমার অনেকের হচ্ছে এবং অনেকের এর ফলে অনেক রকম ডিজিজ, স্কিন ডিজিজ, ঠিক আছে, তো অনেক বেড়ে গেছে এখন বর্তমানে দেখছি। এত হতো না মানুষের স্কিন ডিজিজ, ঘন ঘন যে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, এত ইনফ্লুয়েঞ্জা আমাদের হতো না, ঠিক আছে, ইত্যাদি কিন্তু আরো বেড়ে গেছে আরো এইসব ভ্যাকসিনেশনের প্রভাবে, এটা অ্যাডমিটও করেছে, ঠিক আছে। দেখো COVID-19 এর সময় আমরা যে দেখেছিলাম COVID-19 এর ক্ষেত্রে কারা সবচেয়ে বেশি ভালনারেবল ছিল, যাদের হচ্ছে অলরেডি কোনো কোমরবিডিটি ছিল, তাই তো, কোমরবিডিটি কথাটা আমরা তখন শুনেছিলাম, তাই তো, মানে কি যাদের মধ্যে কি ছিল, কিডনি ডিজিজ ছিল বা হার্ট ডিজিজ ছিল, হ্যাঁ, বা প্রেসার হার্ট সুগার। অপারেশন হয়েছে, কিডনির ট্রান্সপ্লান্ট হয়েছে, বা রেসপিরেটরি সিস্টেমের কোনো তাদের একটা আগে সার্জারি হয়েছে, ইত্যাদি ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তারা বেশি ভালনারেবল ছিল, মানে তাদের COVID-19 হলে তারা বেশিরভাগ ক্ষেত্রে মারা যাচ্ছিল বা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তাই তো। এবার দেখো আমরা জানি যখন আমাদের কোনো একটা অপারেশন হয়, ধরো কিডনি যার ট্রান্সপ্লান্ট হয়, কারোর কিডনি যদি কি হয়, দেখা যাচ্ছে কিডনি একটা বিকল হয়ে গেছে, গেলে তখন কি হয় যে কিডনি আমরা চেঞ্জ করি, তাই তো, অন্য কারোর কিডনি নিয়ে তার দেহে প্রবেশ করানো হয়। সেই সময় বলছে যখন অন্য কারোর কিডনি আমরা অন্য কারোর দেহের থেকে কিডনি নিয়ে আমাদের দেহে যখন ইনসার্ট করা হচ্ছে, তখন আমাদের দেহের যে ইমিউন সিস্টেম সেটা কি করে জানো তো, আমাদের দেহের ইমিউন সিস্টেম কিন্তু ওটাকে রিজেক্ট করে দেবে। ফরেন হ্যাঁ। অবজেক্ট হিসেবে ট্রিট করে, মানে কি এটা তো আমার দেহের হুম। অংশ না, ওটা অন্য কারোর দেহ থেকে এসছে, তাহলে আমাদের ইমিউন সিস্টেম তখনই ওটাকে ভাবে যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া, তাকে তখন আমাদের ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয়ে সেই যে নতুন কিডনিটা এসছে তাকে কিন্তু খারাপ করে দেয়, তাকে নষ্ট করে দেয়, ড্যামেজ করে দেয়, কারণ ইমিউন সিস্টেম মনে করে এটা হচ্ছে ফরেন অবজেক্ট, কারণ আমার দেহের সাথে এটা লিঙ্ক নেই। হুম এবার তখন কিডনি যাদের ট্রান্সপ্ল্যান্ট হয়, চেঞ্জ করা হয়, তাদেরকে কি ওষুধ দেয়, তখন ডাক্তাররা তাদেরকে ইমিউনো সাপ্রেসিভ মেডিসিনস দেয়, ইমিউনো সাপ্রেসিভ মেডিসিন, ঠিক আছে। ইমিউনো সাপ্রেসিভ মেডিসিনের কাজ কি, ইমিউন সিস্টেমটাকে আরো সাপ্রেস করে দেবে, মানে ইমিউন সিস্টেমের যে অ্যাক্টিভিটি সেটা কমিয়ে দেবে, ঠিক আছে। ইমিউন সিস্টেমের অ্যাক্টিভিটি কমিয়ে দিলে আমরা জানি COVID-19 একটা নতুন ভাইরাস বা এই যে GBS একটা নতুন সিনড্রোম, এইগুলো ইমিউন সিস্টেমকে কি হবে, যখন আরো এগুলো যদি আমাদের অ্যাটাক করে, আমাদের ইমিউন সিস্টেমের ক্ষমতা থাকা দরকার এগুলোর সাথে লড়াই করার, এই যে নতুন ভাইরাস গুলোর সাথে বা ব্যাকটেরিয়ার সাথে লড়াই করার ক্ষমতা থাকা দরকার। তাহলে যখনই কেউ যখন এরকম ধরনের ওষুধ খাচ্ছে যেটা ইমিউন সিস্টেমকে আরো কমিয়ে দেয়, কমজোরি করে দেয়, তখন কিন্তু তারা কিন্তু মোস্ট ভালনারেবল হয়ে যায় যে কোনো নতুন সিনড্রোম বা নতুন রোগ এলে। ওকে, তাহলে এখানে কিন্তু এরাও প্রচুর ভালনারেবল, যাদের সার্জারি হয়েছে কিডনি, হার্ট, রেসপিরেটরি সিস্টেমে, তারা কিন্তু এখানে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স। ওকে, এই ক্ষেত্রেও। তাহলে নেক্সট আমরা দেখবো যে কি কি সিমটমস এর প্রকাশ পায়। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে, আগে বলেছি এটা হচ্ছে একটা সুস্থ মায়োলিন শীথ, সুস্থ অবস্থায় এরকম থাকে আমাদের নিউরনের যে মায়োলিন শীথ গুলো, কিন্তু যদি জিবিএস অ্যাটাক হয়, জিবিএস অ্যাটাকের পরে আমাদের মায়োলিন শীথের অবস্থা এরকম হয়, দেখতে পাচ্ছ ড্যামেজ হয়ে গেছে, এই অংশগুলো ড্যামেজ হয়ে গিয়ে প্যারালিসিস পর্যন্ত হয়ে যেতে পারে, ডেথও হয়ে যেতে পারে। আমাদের নার্ভ কি, এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মাথা এবং সুষুম্নাকাণ্ড ইয়েলো অংশ নিয়ে, এবং এর থেকে বিভিন্ন নার্ভ দেখো বেরিয়ে আমাদের সারা দেহে পেরিফেরাল নার্ভাস সিস্টেম তৈরি করে। হ্যাঁ, এবং এই যে রোগটা জিবিএস, এই যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষতি করে, ওভারঅল যে নার্ভাস সিস্টেম আছে,
এর ফলে কি হতে পারে? টিংলিং অ্যান্ড উইকনেস হতে পারে, ঠিক আছে? গাঁটে ব্যথা, বিভিন্ন রকম দেহের যন্ত্রণা, উইকনেস, মাসেল উইকনেস হতে পারে, মাসেলের জোর না পাওয়া, লস অফ রিফ্লেক্স অ্যাকশন আরো কমে যায়, পেন হতে পারে পিঠে, ঘাড়ে, হ্যাঁ, ডিফিকাল্টি উইথ আই অর ফেসিয়াল মুভমেন্টস, মুখ নাড়াতে বা চোখ নাড়াতে আমাদের সমস্যা হতে পারে। সিভিয়ার কেসেস কি হতে পারে? আমাদের ডেথও হতে পারে বা রেসপিরেটরি ফেলিওর হয়ে যেতে পারে। এগুলো মোটামুটি এর হচ্ছে সিমটমস। এখানে সেটাই লেখা রয়েছে। আর্লি সিমটমস এর মধ্যে কি কি রেখেছে? টিংলিং এন্ড উইকনেস ইন দ্য লেগ স্প্রেডিং টু দ্য আপার বডি। পা থেকে শুরু হবে, আস্তে আস্তে সারা দেহে একটা উইকনেস তৈরি হবে, কম্পন শুরু হবে। ডিফিকাল্টি ইন ওয়াকিং এন্ড স্ট্যান্ডিং, দাঁড়াতে এবং দাঁড়িয়ে থাকতে, হাঁটতে আমাদের সমস্যা সৃষ্টি হবে। এগুলো হচ্ছে আর্লি সিমটমস প্রথমে যখন হয়। তারপর সিভিয়ার সিমটমস কি আছে? প্যারালিসিস অ্যাফেক্টিং মাসেলস অফ ব্রিদিং লিডিং টু দ্য রেসপিরেটরি ফেলিওর। আমাদের যে ব্রিদিং সিস্টেমে সেটা কিন্তু প্যারালিসিস হতে পারে, নিঃশ্বাসে নিতে কষ্ট হতে পারে, এর ফলে আমাদের রেসপিরেটরি ফেলিওর হয়ে যেতে পারে। লস অফ রিফ্লেক্সেস অ্যান্ড কোঅর্ডিনেশন, আমাদের বিভিন্ন যে রিফ্লেক্স অ্যাকশন গুলো হয়, ঠিক আছে? একটু হাত গরম জলে হাত লাগলো, সঙ্গে সঙ্গে হাতটা উঠে গেল, এটা একটা রিফ্লেক্স অ্যাকশন। মশা কামড়ালো, সেখানে হাতটা অটোমেটিক চলে গেল, রিফ্লেক্স অ্যাকশন। এগুলো কিন্তু হবে না ঠিকঠাক, যেহেতু নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং অ্যান্ড স্পিকিং, কথা বলার ক্ষেত্রে এটাও আমাদের মাথা দিয়ে নিয়ন্ত্রিত হয়। কথা বলার ক্ষেত্রে, কোনো কিছু চেবানোর ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে আমাদের ডিফিকাল্টি ফেস করতে হতে পারে, সিভিয়ার সিমটমস। ঠিক আছে? এবার যাই হোক, টাইপস অফ দ্য জিবিএস কত রকমের হতে পারে? অ্যাকিউট ইনফ্লেমেটরি ডেমিলিনেটিং পলিনিউরোপ্যাথি, ফুল ফর্ম মুখস্থ করে ফেলতে হবে, AIDP। মোস্ট কমন ফর্ম ক্যারেক্টারাইজ বাই দ্য মাসেল উইকনেস। তাহলে শুধুমাত্র মাসেল উইকনেস হলে এই রোগটার এই নামটা দেওয়া হয়েছে, অ্যাকিউট ইনফ্ল্যামেটরি ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি, এই যে AIDP, যখন মাসেল উইকনেস হয়। মিলার ফিশার সিনড্রোম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিলার ফিশার সিনড্রোম স্টার্ট উইথ আই মাসেল প্যারালিসিস, চোখের পাশের আশেপাশের যে মাসেল গুলো আছে সেগুলো কোনো রকম কোনো সার থাকবে না, প্যারালিসিস হয়ে যাবে। ফলোড বাই আনস্টেডিনেস ইন ওয়াকিং, এবং তার সাথে সাথে আস্তে আস্তে হাঁটতে অসুবিধা হবে, তখন এটার নাম দেওয়া হচ্ছে MFS, মিলার ফিশার সিনড্রোম। তারপরে অ্যাকিউট মোটর অ্যাক্সোনাল নিউরোপ্যাথি, আমান, অ্যাকিউট মোটর সেন্সরি অ্যাক্সোনাল নিউরোপ্যাথি বা আমসান। এই যে এটা হচ্ছে মোর কমন ইন এশিয়াতে বেশি হয় এটা, এবং ল্যাটিন আমেরিকাতে, কজিং সিভিয়ার প্যারালিসিস, ঠিক আছে? যার ফলে সিভিয়ার প্যারালিসিস হতে পারে। ঠিক আছে? মোটামুটি এশিয়া এবং লাতিন আমেরিকা গরিব কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এবং সেখানে আমরা জানি কন্টামিনেটেড খাওয়ার, কন্টামিনেটেড জল খাওয়ার চান্স বেশি থাকে। সেই জন্য এই যে লাস্টের যে ভেরিয়েন্টটা, এটা কিন্তু এশিয়া এবং লাতিন আমেরিকার কান্ট্রিতে বেশি হয়। এই ফুল ফর্ম গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? এবার ডায়াগনোসিস অফ দ্য ডিবিএস আমরা কিভাবে নির্ণয় করব হয়েছে কিনা? নার্ভ কন্ডাকশন স্টাডিজ, ফুল ফর্ম মনে রাখতে হবে, NCS, নার্ভ কন্ডাকশন স্টাডিজ। এক্ষেত্রে কি হয়? আমাদের নার্ভের যে সিগন্যাল গুলো, ইলেকট্রিক্যাল যে সিগন্যাল গুলো নার্ভ প্রেরণ করে, সেগুলো ঠিকঠাক প্রেরণ করছে কিনা সেটা মাপা হয়। ঠিক আছে? তো নার্ভের যে এই যে ইলেকট্রিক্যাল সিগন্যালসটা ঠিকঠাক প্রেরণ করছে কিনা সেটা মেজার করা হয়। এই যে মেজারটা যদি ঠিকঠাক না করে, তখন মেজারে যদি দেখা যাচ্ছে ঠিকঠাক হচ্ছে না, যেমন হয়, ঠিক আছে, নর্মাল রেটের থেকে কম আছে, তখন বুঝে নিতে হবে যে আমাদের কিন্তু জিবিএস হওয়ার হতে পারে। আর কি আছে? লাম্বার পাংচার একটা টেস্ট হয়, টেস্ট ফর ইনক্রিজড প্রোটিন লেভেলস ইন সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। CSF বলে একটা ফ্লুইড থাকে, যেটা আমরা জানি আমাদের ব্রেন এবং সুষুম্না কাণ্ডের মধ্যে একটা ফ্লুইড থাকে, যেটাকে CSF বলা হয়, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেই ফ্লুইডটার মধ্যে যদি প্রোটিন লেভেল বেড়ে যায়, তার মানে বুঝতে হবে যে আমাদের ইমিউন সিস্টেম বেশি কাজ করছে। ঠিক আছে? ফলে প্রোটিন আরো বেশি ক্ষরণ হচ্ছে। কোনো একটা প্রোটিনই তো করে কাজটা, যে যখন হচ্ছে কোনো একটা ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হওয়া মানে কি, প্রোটিন আরো বেশি বেরোবে, বেরিয়ে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হবে, সেই অ্যান্টিবডি অ্যান্টিজেনকে বা ফরেন অবজেক্টকে কি করবে? ধ্বংস করবে। তাহলে যদি আমাদের CSF এর মধ্যে প্রোটিনের অংশ বেড়ে যায়, তার মানে বুঝতে হবে যে আমাদের কিন্তু এই রোগটা হতে পারে। তাহলে এই যে লাম্বার পাংচার করে এই যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেটার মধ্যে প্রোটিনের লেভেলটা চেক করে এই রোগকে ডায়াগনোসিস করা যেতে পারে। আর কি আছে? ইলেকট্রোমায়োগ্রাফি, মানে EMG, ইলেকট্রোমায়োগ্রাফির মাধ্যমে, মানে নার্ভের যে ক্রিয়াকলাপ, ফাংশন ঠিক আছে কিনা সেটা ইলেকট্রোমায়োগ্রাফির মাধ্যমে মাপা হয়। এবং সেটা কেমন হচ্ছে সেটার মাধ্যমেও, যদি ইলেকট্রোমায়োগ্রাফির মাধ্যমে কিন্তু এই রোগকে ডায়াগনোসিস করা যেতে পারে। ওকে, এবার আমরা দেখবো ট্রিটমেন্ট কি আছে। দেয়ার ইজ নো স্পেসিফিক কিওর, আমরা জানি, যেহেতু এক্সাক্ট কারণটাই জানি না, সেই জন্য কিওর নেই।
কিওর কিছু নেই এখনো পর্যন্ত, বাট আর্লি ট্রিটমেন্ট ক্যান রিডিউস সিভিয়ারিটি। কিন্তু যদি আর্লি স্টেজে আমরা ট্রিটমেন্ট শুরু করি তাহলে কিন্তু এর সিভিয়ার স্টেজে যাওয়ার আগে আমরা এটাকে রুখে দিতে পারি। তো মূলত তিনটে ট্রিটমেন্ট এখানে হয়। একটা হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ ট্রিটমেন্ট, যেটাকে প্লাজমা ফেরেসিস বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লাজমা ফেরেসিস। মানে আমরা জানি রক্তের মধ্যে, ব্লাডের মধ্যে কি থাকে, ব্লাডের মধ্যে কি থাকে, প্লাজমা থাকে, তাই তো, যেটাকে আমরা কি বলি, রক্তরস বলি বাংলায়, সবাই পড়েছি। সেটা হচ্ছে প্রায় 55% প্লাজমা থাকে রক্তের মধ্যে। এই প্লাজমার মধ্যে 90% ওয়াটার থাকে, ঠিক আছে। তো এই প্লাজমার মধ্যে যদি বলছে যদি প্লাজমার মধ্যে, প্লাজমাতে আমাদের কি হয়, ইমিউন, এই যে প্রোটিনটা, মানে কোনো রোগ প্রতিরোধের জন্য যে প্রোটিন লাগে সেই প্রোটিনটা কিন্তু প্লাজমার মধ্যে তৈরি হয়। তাহলে প্লাজমা ফেরেসিস মানে প্লাজমাতে যদি অতিরিক্ত প্রোটিন বেড়ে যায়, তখন আমরা বুঝবো যে আমাদের ইমিউন সিস্টেম অতিরিক্ত কাজ করছে। কারণ প্লাজমাতেই এই ইমিউন সিস্টেমের মানে যে মলিকিউল গুলো সেগুলো তৈরি হয়। তাহলে যদি প্রোটিনটা বেড়ে যায় প্লাজমার মধ্যে, তাহলে বুঝতে হবে আমাদের কি হচ্ছে, এই জিবিএস রোগ হয়েছে, ঠিক আছে, অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে গেছে প্রোটিন আমার, যার ফলে আমাদের নিজেদের নিউরনকেই নষ্ট করে দিচ্ছে। তখন আমরা কি করব, এই প্লাজমাটাকে, দেহের থেকে প্লাজমাকে আমরা বাইরে বের করে দেবো, দিয়ে নতুন করে আবার প্লাজমা ইনসার্ট করে দেবো দেহের মধ্যে। এইভাবে আমরা জিবিএস রোগকে কিন্তু ট্রিটমেন্ট করতে পারি। এটাকেই বলছে প্লাজমা ফেরেসিস। রিমুভস হার্মফুল অ্যান্টিবডিজ ফ্রম দ্য বডি। বডি থেকে যে হার্মফুল অ্যান্টিবডিজ আছে প্লাজমাতে, সেই প্লাজমা থেকে মানে যে প্রোটিনটা, হার্মফুল অ্যান্টিবডি গুলো আছে সেগুলোকে রিমুভ করে নতুন প্লাজমার অ্যান্টিবডি আমরা দেহের মধ্যে ইনসার্ট করে এই রোগটাকে প্রতিরোধ করতে পারি। আরেকটা আছে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন বলে একটা অ্যান্টিবডি আছে, যেটা যদি আমাদের ভেনের মধ্যে বেড়ে যায়, তাহলে আমাদের বুঝতে হবে যে এই রোগটা মানে এই সরি ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিন যে প্রোটিনটা বা অ্যান্টিবডিটা আছে, সেটাকে বলছে প্রোভাইডস হেলদি অ্যান্টিবডিজ টু নিউট্রালাইজ দ্য অ্যাটাক। এই জিনিসটা, এই যে প্রোটিনটাকে আমাদের দেহে ইনসার্ট করলে আমাদের যে হেলদি অ্যান্টিবডি আছে সেগুলো কি করবে, তার পরিমাণ বেড়ে যাবে। এর ফলে জিবিএস কে লড়াই করতে পারবে হেলদি অ্যান্টিবডি গুলো। সেই জন্য এই যে ইমিউনোগ্লোবিউলিন যেটা আছে, সেই প্রোটিনটাকে বা অ্যান্টিবডিটাকে আমাদের দেহে ইনসার্ট করে আমরা কিন্তু এই রোগের সাথে লড়াই করতে পারি। এছাড়া সাপোর্টিভ কেয়ার আছে, ফিজিক্যাল থেরাপি, মানে এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করলে আমরা জানি যারা প্রতিদিন দৌড়য় বা সাঁতার কাটে তাদের অনেক রোগই কম হয়, ঠিক আছে। তাহলে সে এই রোগটাও তার ব্যতিক্রম নয়। যদি আমরা প্রচুর ফিজিক্যাল এক্সারসাইজ করি তাহলে কিন্তু আমাদের এই রোগ থেকে আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারবো। এটা হচ্ছে সাপোর্টিভ কেয়ার। মোটামুটি এই ৩ রকম ভাবে এই রোগের ট্রিটমেন্ট বর্তমানে বিশ্বে হচ্ছে, ঠিক আছে। প্লাজমা ফেরেসিস, ইমিউনোগ্লোবিউলিন ইন্ট্রাভেনাস এবং হচ্ছে সাপোর্টিভ কেয়ারের মাধ্যমে আমরা এই রোগটাকে লড়াই করতে পারি। এক্সাক্ট কিওর কি আমাদের জানা নেই। এবার এইটা নিয়ে কি কি কনসার্ন আছে, এর জন্য কি আমাদের ভ্যাকসিন হচ্ছে বা ভ্যাকসিন দরকার, এর জন্য কি আমাদের লকডাউন হতে পারে, আমাদের কি হতে পারে ইন্ডিয়ার অবস্থা যদি এটা সিভিয়ার লেভেলে চলে যায়, সেটা নিয়ে একটু দেখবো যে পাবলিক হেলথে কি কি কনসার্ন আছে। জিবিএস and vaccination, some vaccines, that is flu vaccine, COVID-19 vaccine, have been rarely linked to GBS, but the risk is very low, ঠিক আছে। বলছে যে অনেকে বলছে যে এই ভ্যাকসিন গুলোর জন্য হচ্ছে, এটা হওয়ার চান্স বেড়ে যায়, কিন্তু বলছে রেয়ারলি লিঙ্কড উইথ জিবিএস। এর ফলে এই রোগ হয়ে যাওয়ার চান্স, হওয়ার চান্স খুবই কম। এটা বিশ্বে করে দেখা যাচ্ছে গবেষণা করে। জিবিএস ইন ইন্ডিয়া কেসেস হ্যাভ বিন রিপোর্টেড অ্যাক্রস ইন্ডিয়া রিকোয়ারিং বেটার ডায়াগনস্টিক অ্যান্ড ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস ইন রুরাল এরিয়াস। আমরা জানি রুরাল এরিয়াতে চিকিৎসা ব্যবস্থা সবচেয়ে খারাপ, এবং সেই জায়গায় এটা হচ্ছে বড় কনসার্ন ইন্ডিয়ার কাছে, যে রুরাল এরিয়াতে যদি এটা ছড়িয়ে পড়ে কিভাবে সেটাকে ফাইট করব, সেটার জন্য আগে থেকে ট্রিটমেন্ট এবং ডায়াগনস্টিকের ব্যবস্থা করা উচিত। WHO CDC গাইডলাইন কি বলছে, সার্ভিলেন্স দরকার এবং রিসার্চ আর অনগোয়িং টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্রিগার্স অ্যান্ড ইমপ্রুভ ট্রিটমেন্ট অপশন। এগুলো করার জন্য WHO CDC বিভিন্ন রকম গাইডলাইন্স দিচ্ছে, এবং কিভাবে এটাকে লড়াই করা যাবে, তার জন্য রিসার্চ কিভাবে হবে করা হবে সেসব নিয়ে বিভিন্ন গাইডলাইন দিচ্ছে। শেষে এটা বলা যায় যে গুইলিয়ান বেরি সিনড্রোম ইজ আ সিরিয়াস ট্রিটেবল অটোইমিউন ডিসঅর্ডার অ্যাফেক্টিং দ্য নার্ভাস সিস্টেম। এটা একটা সিরিয়াস বাট ট্রিটেবল, ঠিক আছে। এটা সিরিয়াস রোগ, কারণ নার্ভাস সিস্টেমকে হচ্ছে অ্যাটাক করছে, ঠিক আছে। COVID-19 এর মতো আমাদের হাঁচি কাশি জ্বর এসব নয়, এটা একদম ডাইরেক্ট নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করছে, যেটা হলো আমাদের দেহের একটা সব মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটাকে, ঠিক আছে। সেই জন্য সিরিয়াস একটা রোগ, বাট ট্রিটেবল। আমরা দেখলাম ৩ রকম উপায়ে এটাকে ট্রিট করতে পারি। অটো ইমিউন ডিসঅর্ডার মানে এখানে হচ্ছে আমাদের ডাইরেক্ট যে রক্ষক সেই ভক্ষক, মানে
যেটা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম, যার কাজ আমাদের দেহকে রক্ষা করা, সেই আমাদের দেহের নার্ভ সেলকে, মায়োলিন সিথকে ধ্বংস করে দিচ্ছে। Disorder affecting the nervous system, early diagnosis and proper medical care can help in recovery. GBS is an important topic for UPSC সায়েন্স টেকনোলজি, বা আমাদের এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট টপিক। ওকে, ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো এবার, কার কোথায় সমস্যা আছে বলো। কারো কোথায় সমস্যা থাকলে স্যার বলো, এখান থেকে সমস্যা থাকলে স্যার বলো। এখান থেকে কি এরকম কোশ্চেন হতে পারে যে কি হবে ভারত এই মানে নতুন যে সিনড্রোমটা এসছে সেটাই কিভাবে মানে নিউট্রালাইজ করার জন্য পদক্ষেপ নেবে বা এরকম? কি নেওয়া যেতে পারে? ঠিক আছে, আমি তো বলে দেবো, দাঁড়াও ওয়েট করো। কি কি কোশ্চেন হতে পারে, এই এখনো পর্যন্ত কোনো কনফিউশন আছে কিনা বলো। না স্যার। আমি তো কমপ্লিট ট্রিটমেন্ট করছি তোমাদের, বোঝানো থেকে শুরু করে পিডিএফ দেওয়া, তার সাথে কি কি প্রশ্ন আসতে পারে তার উপর পরীক্ষা, সেটাকে কারেকশন করে দেওয়া, কমপ্লিট ট্রিটমেন্ট হচ্ছে না। সে কোনো কোশ্চেন স্যার এখনো পর্যন্ত স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার মোটামুটি টপিকটা বুঝেছি, কিন্তু আমি বলতে চাইছি স্যার এই যে যে সমস্ত সায়েন্টিফিক যে টার্মস গুলো রয়েছে, এই টার্মস গুলোর যদি একটু বাংলাগুলো বলে দিতেন তাহলে আমাদের বাংলায় না, লেখা একটু সুবিধা হতো। টার্মের মানে বাংলা বলবো কি করে? এই যে যেগুলো ধরো তোমার কিছুটা জিবিএস এর বাংলা হবে না, অটো ইমিউন রেসপন্স এরও বাংলা হয় না, এগুলো এভাবেই লিখতে হবে। অটো ইমিউন বাংলা স্যার এগুলো বাংলা হরফে লিখতে হবে। বাংলা হরফে অটো ইমিউন এরভাবে লিখবে, অ টয় করে টু অশ্বই এরভাবে লিখবে। তো এর ঠিক তো আছে বাংলা স্যার। কি দেবো আমি? স্যার স্বয়ংক্রিয় প্রতিরোধক। দরকার নেই, তুমি এটা অটো ইমিউন লেখো প্রপার না, নাউন, তাই না স্যার? প্রপার নাউন কিভাবে বাংলা হবে? অটো ইমিউন লেখো না, কিছুই লেখার দরকার নেই, বাংলাতেই অটো ইমিউন লেখো, ঠিক আছে? জিবিএস আচ্ছা স্যার। প্রপার নাউন, এই যে তোমার যেগুলো ফুল ফর্ম আছে, এই ফুল ফর্ম গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার যদি এটা যদি ফুল মানে ডেসক্রিপটিভ নাও আসে, তোমার এর থেকে কিন্তু এই যে এমএফএস এআইডিপি এগুলো কিন্তু আসার ইয়েতে খুব চান্স, অ্যাব্রিভিয়েশন যেগুলো 2 নাম্বার করে থাকে, কম নয়। বোঝা গেল? যাই হোক, আমারও জ্বর হয়েছে, জানি না কি হয়েছে, হতেও পারে জিবিএস এ আক্রান্ত হয়ে যেতে পারি। জিবিএস পড়াতে স্যার পড়াতে আমার নিউক্লিয়াসের প্রবলেম আছে, ফুড পয়জনিং, ওই জন্য আমিও ভাবছিলাম। খুব অ্যাভয়েড করো খাওয়া দাওয়া, বাইরে একদম খাওয়া বন্ধ, আর জল বাইরের খাওয়া যাবে না, এগুলো অ্যাভয়েড করো। এর থেকে প্রবাবল কোশ্চেন এগুলো আসতে পারে, দেখে নাও। হোয়াট ইজ জিবিএস? ডিসকাস ইজ কজেস, সিমটম অ্যান্ড ট্রিটমেন্ট অপশন। এখন তোমরা এক্ষুনি দিলে এক্ষুনি লিখতে পারবে আশা করি। ডিসকাস দ্য রোল অফ, নিউরনের ছবিটা এঁকে দিতে হবে, মনে রাখতে হবে মায়োলিন সিথ কিভাবে ধ্বংস হচ্ছে ওই জায়গাটা আঁকতে হবে, মনে থাকে যেন জিবিএস দিলেই। ডিসকাস দ্য রোল অফ ভ্যাকসিন ইন ট্রিগারিং অর প্রিভেন্টিং জিবিএস, যে এর ফলে কি ট্রিগার করছে না প্রিভেন্ট হবে, সেটা নিয়ে আলোচনা করতে বলছে। হাউ শুড পাবলিক হেলথ পলিসিস অ্যাড্রেস দিস কনসার্ন, কিভাবে পাবলিক হেলথ পলিসি অ্যাড্রেস করা উচিত এই কনসার্নকে কমানোর জন্য। ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লাইমেট চেঞ্জের সাথে করছে যে এত ভাইরাস কেন, এত নতুন নতুন রোগ কেন আসছে, এর পিছনে একটা বড় কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এইগুলো নিয়ে একটু আলোচনা করে, অ্যান্ড এমার্জিং ইনফেকশাস ডিজিজ অন দ্য ইনসিডেন্স অফ জিবিএস, এই যে কেন এত ইনফেকশাস ডিজিজ বেড়ে যাচ্ছে, এবং তার সাথে জিবিএস নিয়ে আলোচনা করো, ওভারঅল একটা আলোচনা, ঠিক আছে? ক্লিয়ার? এই কোশ্চেন মোটামুটি আসতে পারে এগুলো এই অ্যাঙ্গেল থেকে। এনিওয়ান, এনি ডাউট? স্যার এটা কোশ্চেন করবো? অবশ্যই। স্যার একবার স্যার কোশ্চেনটা তো জান স্যার, যেটা দিয়েছেন 3টে কোশ্চেন। হ্যাঁ, স্যার সেকেন্ড কোশ্চেন আছে না যে হাউ শুড পাবলিক হেলথ পলিসিস অ্যাড্রেস দিস কনসার্ন, স্যার এখানে স্যার মেনলি কি মানে লেখার ধরনটা কিভাবে লেখা যেতে পারে? পাবলিক হেলথ পলিসি কি করা যেতে পারে তোমার মতে? গ্রামে ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে, আগের থেকে প্রিকশনারি মেজার্স নিতে হবে, মানুষকে সচেতন করতে হবে বাইরের খাবার না খেতে, বাইরের জল না খেতে, ঠিক আছে? মানুষকে বোঝাতে হবে এই রোগটা কি কি কারণে হয়, অ্যাওয়ারনেস দরকার। গ্রামে ভ্যাকসিন আমরা দেখেছি কোভিড-19 এর সময় সবচেয়ে বেশি গ্রামে যখন ছড়িয়ে যায় তখন সিচুয়েশনটা হাতের বাইরে বেরিয়ে গেছিল গভর্নমেন্টের, ঠিক আছে? সেই জন্য আগে হুম থেকে হুম আমাদের প্রিভেন্ট করার জন্য গ্রামে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে রাখতে হবে, যদি এই রোগটার প্রকোপ ঘটে মানে হুম হায়ার লেভেলে, তখন যাতে আমরা সেটাকে ট্যাকেল করতে পারি, ঠিক আছে? এই যে ব্যাপারগুলো আচ্ছা লিখতে হবে। হেলথ পলিসিস কিভাবে নেওয়া উচিত গভর্নমেন্টের,
যার ফলে এই রোগটাকে, এই যে কনসার্নটাকে, কিন্তু উদ্বেগটাকে স্যার কমানো যায়। ডিজিজটা তো রেয়ার ডিজিজ, 1 লাখে একটা। হুম 1 লাখে একটা, তো এবার তুমি ভাবো এত কোটি মানুষের 1 লাখে একটা হয়, সেই জন্য রেয়ার বলছে, ঠিক আছে? কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়াতে তো প্রচুর হয়ে যেতে পারে, এত মানুষ। 140 কোটি। তাহলে ভাবো। স্যার রোগটা যেহেতু কন্টাজিয়াস নয়, তো স্যার ওটা কি মানে ছোঁয়াচে যেহেতু নয়, তাহলে লকডাউন তো স্যার এটা তো হওয়ার কথা নয় হিসাব মতো। লকডাউন হওয়ার কথা না, কিন্তু যদি হেলথ সিস্টেম ভেঙে পড়ে আমাদের, দেখা যায় এত পরিমাণ জিবিএস আক্রান্ত হয়ে গেল যে অন্যান্য রোগের চিকিৎসা আর পাচ্ছে না, যেটা কোভিডের সময় হয়েছিল। কত অপারেশন, কত ইমিডিয়েট অপারেশন সব পিছিয়ে গেছিল, কারণ সবাই ডাক্তাররা, নার্সরা সবাই ওইটাকে ট্যাকেল করতেই ইয়েতে ছিল। ঠিক আছে, তাহলে একটা হেলথ ইমার্জেন্সি তৈরি হয়ে যেতে পারে। এর ফলে যারা যে সাধারণ রোগ, যেখানে মারা যাওয়ার কথা না মানুষ, সেই রোগগুলোতে মারা যেতে পারে। ঠিক আছে, কিন্তু স্যার লকডাউন স্যার হয়েও যদি লকডাউন স্যার করা হয়, এখান থেকে বেনিফিটটা কি আসবে? মানে আলটিমেটলি কন্টাজিয়াস যেহেতু নয়। এটাতে লকডাউন হওয়া উচিত না, সেটাও তুমি লিখবে যে যেহেতু এটা কন্টাজিয়াস নয়, ফাইনালি এটা বলে না লিখবে স্যার, ওটাই বলতে যে চাইছি যে মানে স্যার কোনো বেনিফিশিয়াল হ্যাঁ, এফেক্ট ওটাও তো হবে লিখে না দেবে কোনো। যে না, লকডাউন করে আর লকডাউনে কোনো বেনিফিশিয়াল এফেক্ট হয় না। আমাদেরকে হুম। সব রকম অর্থনীতি যদি ভেঙে পড়ে, তাহলে আমরা এই চিকিৎসা ব্যবস্থাটাকেও সাপোর্ট করতে পারবো না। সেই জন্য অর্থনীতিকে চালু রেখে এই রোগকে কিভাবে অ্যাড্রেস করা যায়, সেটাকে গভর্নমেন্টকে চিন্তা করতে হবে। এরকম না ভাবে কিন্তু লিখতে স্যার হবে, বুঝতে পারছো? লকডাউনের অ্যাডভার্স এফেক্ট যদি বলি তাহলে স্যার অর্থনৈতিক ব্যাপারটা আসছে। কিন্তু লকডাউনে যদি ডাইরেক্ট এফেক্ট বলি, যে লকডাউন করার উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের যাতে কন্টাজিয়াস হলে পরে যে হ্যাঁ, না সেটা ছড়িয়ে পড়ে। লিখে তারপরে বলবে। সেটা লিখে তারপরে যে না ছড়িয়ে আচ্ছা। পড়া। এটা তো কন্টাজিয়াস নয়, সেহেতু লকডাউনের হুম প্রশ্নই নেই। এবং লকডাউন আমরা দেখেছি কোভিড-19 এর সময় লকডাউনের অ্যাডভার্স এফেক্ট কিভাবে পড়েছিল। কত মানুষ না খেতে পেয়ে মারা গেছে। ঠিক আছে? হুম এ হুম। সেহেতু লকডাউন কোনো মতেই কাম্য নয়। এই ব্যাপারটা লিখে দিতে হবে। স্যার বোঝা গেল? ক্লাইমেট চেঞ্জের রেসপেক্টে যদি ইম্প্যাক্টটা বলা হয় তাহলে এটার একটু মানে সুন্দর কিভাবে ক্লাইমেট চেঞ্জ নিয়ে দেখে? লিখতে হবে। একটু সুন্দর ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা প্যারা করতে হবে। যে কিভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং তার জন্য যে ডেভেলপড কান্ট্রি তারা কিভাবে দায়ী, এবং তার জন্য সবচেয়ে বেশি সাফার করছে ডেভেলপিং এবং আন্ডার ডেভেলপড কান্ট্রি গুলো। ঠিক আছে? এদের হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে এদের ভূমিকা খুবই কম। সবচেয়ে বেশি ভূমিকা ইউএস, চায়নার মতো দেশগুলোর। তারা প্রচুর কার্বন এমিশন করে, এর ফলে ক্লাইমেট চেঞ্জে তাদের সবচেয়ে ভূমিকা। এদিকে তার জন্য সাফার করছে সব যারা হচ্ছে কার্বন এমিশন খুব কম করে সেই দেশের মানুষগুলো, কারণ তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়লে সামাজিকভাবেও মানুষ পিছিয়ে পড়ে। ঠিক আছে, এই যে সুন্দর জিনিসটা আনতে হবে, গাছ কাটা, না স্যার, আমি একটু স্যার এখানটা বলছি যে ওয়াটার ধরুন কন্টামিনেশন। স্যার ক্লাইমেট চেঞ্জের সাথে পরোক্ষভাবে হয়তো যোগাযোগ আছে, বাট যেহেতু এর যে কজ গুলো আমরা দেখলাম, যেহেতু মেনলি এটা ডিপেন্ড, মানে যেহেতু পুরোপুরি বলা যায় না যেটা ব্যাকটেরিয়াল বা আপনার ভাইরাস ইনফেকশন হচ্ছে এখানে, হয়তো কোনো একটা ফ্যাক্টর কাজ করছে। কিন্তু এক্স্যাক্টলি স্যার ক্লাইমেট চেঞ্জের সাথে মানে একে কি করে রিলেট করাবো যে ক্লাইমেট চেঞ্জ হওয়ার জন্য এখানে ভাইরাস প্রশ্নটা কি ইনফেকশন? বলেছে ওটা তো বলেনি। প্রশ্নটা বলেছে ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইমার্জিং ইনফেকশাস ডিজিজ। যে ইনফেকশাস ডিজিজ এত বেড়ে আচ্ছা। যাচ্ছে, তার তার পিছনে ক্লাইমেট চেঞ্জ কিভাবে দায়ী, সেটা লিখে অন দ্য ইনসিডেন্স অফ দ্য জিবিএস, এই যে জিবিএস টার সাথে তার সাথে কিভাবে টানবে, জিবিএস নিয়ে এখানে অল্প লিখতে হবে, ক্লাইমেট চেঞ্জ এবং ইনফেকশন ডিজিজের বর্ণান্ত লিখতে হবে। লিখে জিবিএস এর ক্ষেত্রে আমরা দেখেছি জিবিএস একটা এই রোগ এবং এই কারণে হয়, তার মধ্যে ফুড আর ওয়াটার কন্টামিনেশন অন্যতম কারণ। ঠিক আছে, তাহলে ফুড, কোন হুম, দেশগুলো সবচেয়ে বেশি ফুডে কন্টামিনেটেড ফুড খায়, আমি আগেই বলে দিলাম যে যারা একটা তো হচ্ছে আফ্রিকান থার্ড কান্ট্রি ওয়ার্ল্ড গুলো আছে, কান্ট্রি, প্লাস হচ্ছে থার্ড ইয়ে ওয়ার্ল্ড কান্ট্রি ইন্ডিয়াও ইনক্লুডিং, এশিয়ান কান্ট্রি হুম, এবং হচ্ছে আফ্রিকান স্যার কান্ট্রি আফ্রিকান আর কান্ট্রি আর এদিকে সাউথ লাতিন আমেরিকান আমেরিকান কান্ট্রি কান্ট্রি, এগুলো। হ্যাঁ, হ্যাঁ লাতিন হ্যাঁ আমেরিকান কান্ট্রি, তাহলে এরা সবচেয়ে হয়। হুম, এবার এই ব্যাপারগুলো টেনে আনতে হবে। ওই সেটাই তো বললাম যে ক্লাইমেট চেঞ্জের তাদের সবচেয়ে সাফার করে, এবং জিবিএস এর এই যে এরপর বেড়ে যাচ্ছে কন্টামিনেটেড ফুড সেখানে বেশি খায়, সেখানকার জল এত মানে কন্টামিনেটেড, আমরা জল খাই, আমরাই কি জল খাই, আমরা কি জল খাই ভাবো না। হুম। ঠিক আছে, যাই হোক, এবার নেক্সট টপিকে যাই আমরা। স্যার জলের প্রশ্নে বললাম স্যার ওয়েলকাম টু পুরুলিয়া, একবার ভিজিট করে যান। পুরুলিয়া তো জল খারাপ না, আমি তো পুরুলিয়ায় প্রচুর গেছি, আমি স্যার পুরুলিয়ায় এখানে স্যার মানে মিউনিসিপ্যালিটি এরিয়া বাদ দিয়ে পরে পুরো আমরা যে এরিয়াটা থাকি এখানটা পুরো তোমরা যেটা পঞ্চায়েত থাকো এলাকা। ওদিকটা আমি যাইনি কখনো, তবে ওই অযোধ্যার দিকে কিন্তু খুব ভালো স্যার জল। ওখানটা স্যার ওটা পুরুলিয়া টাউন থেকে 45 কিলোমিটার। হ্যাঁ, মানে ওদিকে এইদিকে ভালো, মেন আমি ওই পুরুলিয়া দিকটায় টাউনের যাইনি আসলে। আশেপাশে স্যার, আশেপাশে পুরো আয়রনে ভর্তি একদম পুরো। হ্যাঁ, আমি ওই দিকটাতে যাইনি। তুমি, আমার বাড়ি তো নর্থ নর্থ 24 এ এবং সুন্দরবনের কাছাকাছি। আমাদের ওদিকে খুব বাজে জল।
আর্সেনিক মূলত হ্যাঁ, আপনার হচ্ছে তো ওর ওখানে তো প্রবলেম। খাওয়ার জল তো খুবই খারাপ। এবং নোনতা জল তুমি খেতে পারবে না গিয়ে। মানুষের চুল পড়ে যায়, স্নান করাবে, ভারী জল খুব। নুন জল পুরো নোনতা টেস্ট। এবং তাকে অ্যাড্রেস করার জন্য এই যে কোনো রকম কোনো ব্যবস্থাই নেই। এখন ওই জলের পাইপ পুঁতছে, রাস্তা একবার খুঁড়ছে, একবার আবার রাস্তা ঠিক হচ্ছে, কি হচ্ছে জানি না। তবে পুরুলিয়ায় আমি যে এরিয়াতে গেছি আমার তো জল খারাপ ছিল। আমি ওই আমার পুরুলিয়া অ্যাকচুয়ালি আমার যে রুমমেট থাকতো আমার সাথে চাকরি পাওয়ার আগে, তার বাড়ি পুরুলিয়াতে। সেই সূত্রে আমার পুরুলিয়াতে মোটামুটি ২ মাস অন্তর আসা ছিল আরকি। সেই আচ্ছা, আচ্ছা। জায়গাগুলোতে ভালো বাহ! বেশ। স্যার আচ্ছা, আপনাদের নেক্সট যে ওখানে যে সাগর আইল্যান্ড, ওই যে সাগর আইল্যান্ড ওইগুলো আছে, ওগুলো কি মানে ওখানে জল ভালো থাকে? একদম বাজে জল। সাগর আইল্যান্ডটা সাউথ ২৪ পরগনায়। ওটা আমাদের ওদিকে নয়। ওটা ওই আচ্ছা, আচ্ছা, ক্যানিং-ট্যানিং ওই সাইডে আরকি। খুবই বাজে জল। আচ্ছা। নোনা জল। ওই মানে স্যার খায় ওখানে মানুষ। কি স্যার বসতি আছে না এমনি বসতি নেই ওখানে? হ্যাঁ, প্রচুর বসতি আছে। প্রচুর আচ্ছা, সুন্দরবনের ভিতরেও বসতি আছে। মানে একদম পুরো জঙ্গল কেটে। ওই আচ্ছা। যেটা নিয়ে তোমার ওই কি যেন? মরিচঝাঁপি। যে হ্যাঁ, বিশাল মরিচঝাঁপি একটা ওটাই আন্দোলন। বলতে যাচ্ছিলাম ওটাই। ওটা নামটা মরিচঝাঁপিতে তো তুমি মাথায় গিয়ে আসছিল না, দেখতে পাবে। মরিচঝাঁপি। হ্যাঁ, মরিচঝাঁপি গেলে বুঝতে পারবে তুমি যে স্যার এখন কি ওখানে কেউ থাকে না? ট্রাইবাল কিছু মানে মানুষ থাকে? খুব রেয়ার, কম থাকে। আগে প্রচুর পরিমাণে ছিল বলে গভর্নমেন্ট বাধ্য হয়েছিল এরকম স্টেপস নিতে। হ্যাঁ, ও তো ইনসিডেন্টটা বিশাল ওই ফেমাস একটা জায়গাটা পুরো ইনসিডেন্ট ছিল। একদম সুন্দরবনের মানে কোর এরিয়া। সেই জায়গাটা তুমি এখন গেলে দেখতে পাবে পুরো কেটে কি অবস্থা করা আছে। ঠিক আছে? পুরো ফাঁকা হয়ে গেছে গাছ কেটে। বাবা! এবার গভর্নমেন্ট যে স্টেপসটা নিয়েছিল সেটা ব্রুটাল ছিল। বাট স্টেপস এর কজটা ঠিকঠাক ছিল। না, কল স্যার ঠিক ছিল। ঠিক কথা। স্টেপস এর যে মেথডটা সেটা ঠিক ছিল না। ঠিক আছে? যাই হোক, ওটা পরে আলোচনা হবে। ব্রিক্স এবার আমাদের নেক্সট টপিক। ভেরি হট টপিক ফর পিএসসি মিসেলেনিয়াস এক্সাম ফর দিস ইয়ার। ওকে? কারণ এবছরের ব্রিক্স এ অনেক কিছু নতুনত্ব হয়েছে, অনেক নতুন কান্ট্রি যোগ দিয়েছে ব্রিক্স এর মধ্যে। ৯ টা কান্ট্রি অলরেডি, ৫ টা ছিল সেখান থেকে ৯ টা হয়েছে। ১০ জন হওয়ার কথা ছিল। সেহেতু এটা কিন্তু খুব হট টপিক এবং খুব ভালো টপিক এবার ব্রিক্স নিয়ে আসার জন্য, মানে পরীক্ষা আসার মতো। তো ভালো করে শোনো। তো ব্রিক্স আমরা বি ফর ব্রাজিল দেখতে পাচ্ছি ম্যাপেই, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না অ্যান্ড এস ফর সাউথ আফ্রিকা। তাই তো? এটা আমরা সবাই জানি। ব্রিক্স ইজ আ অ্যাক্রোনিম ফর ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া আলোচনা করে দিলাম। 5 মেজর emerging economies that collectively represent a significant portion of the global population and economy. তাহলে এই ৫ টা দেশের যে ইকোনমি, একটা গ্লোবাল, একটা বিশাল বড় ইকোনমি ৫ টা দেশ মিলে। এবং বিশ্বের সবচেয়ে বেশি মানুষ এই ৫ টা দেশের মধ্যেই আছে আরকি। The BRICS bloc was formed to promote cooperation in various fields, including economic growth, political dialogue and addressing global challenges. এটা মূলত এই কারণগুলোকে অ্যাড্রেস করার জন্য তৈরি হয়েছিল। নিজেদের এই যে ৫ টা দেশের মধ্যে প্রমোট দ্য কোঅপারেশন ইন ভেরিয়াস ফিল্ডস, ইনক্লুডিং ইকোনমিক গ্রোথকে, পলিটিক্যাল ডায়ালগকে অ্যান্ড অ্যাড্রেসিং গ্লোবাল চ্যালেঞ্জেসকে, এগুলোকে অ্যাড্রেস করার জন্য এই ব্রিক্সটা মূলত গঠন হয়েছিল। ব্রিক্স ওয়াজ ইনিশিয়ালি ফর্মড ইন ২০০৬। আমরা ২০০৬ তে এটা প্রথমে তৈরি হয় অ্যাজ ব্রিক উইথআউট সাউথ আফ্রিকা। তখন কিন্তু সাউথ আফ্রিকা মেম্বার ছিল না, ছিল না। উইথ দ্য ইন্টেনশন অফ দ্য ক্রিয়েটিং আ প্ল্যাটফর্ম ফর এমার্জিং ইকোনমিস টু কোলাবোরেট অ্যান্ড অ্যাড্রেস গ্লোবাল ইস্যুস। ঠিক আছে? ওই সময় একজন ইকোনমিস্ট, তিনি আমার নামটা মনে পড়ছে না, তিনি বলেছিলেন ২০০৮ সালে, যখন ওই ইউএসএ তে একটা ক্রাইসিস হয়, সাবপ্রাইম লেন্ডিং ক্রাইসিস বলা হয়। সাবপ্রাইম লেন্ডিং ক্রাইসিস। ইউএসএ তে একটা ক্রাইসিস হয়, সাবপ্রাইম লেন্ডিং ক্রাইসিস। এবং সেই ক্রাইসিসের ফলে কি হয়, ইউএসএ তে প্রচুর ইনফ্লেশন তৈরি হয়, প্রচুর তোমার স্ট্যাগনেশন তৈরি হয় একটা। ঠিক আছে? স্ট্যাগফ্লেশন তৈরি হয়। ইনফ্লেশন আর স্ট্যাগনেশন দুটো মেলে যে টার্মটা হয় সেটাকে বলা হয় স্ট্যাগফ্লেশন। এগুলো ডব্লিউবিসিএস ইকোনমিতে কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসে প্রত্যেক বছর। হোয়াট ইজ স্ট্যাগফ্লেশন? হুম? তো স্ট্যাগফ্লেশন তৈরি হয় এবং আমরা জানি ইউএস এর ইকোনমি, মানে আমাদের মানে বেশিরভাগ দেশের অর্থনীতি কেমন সেটা বিচার করা হয় ইউএস ডলার দিয়ে, ইউএসডি ভিত্তিতে। বা কোনো দেশ যদি কোনো দেশ থেকে কিছু কিনতে যায়, ইন্ডিয়া যদি চায়না থেকে কিছু কিনতে যায়, তো আগে ডলার দিয়ে তাই কিনতে হবে। ঠিক আছে তো? বা ইন্ডিয়া যদি রাশিয়া থেকেও কিছু কিনতে যায়, রাশিয়াকে ডলার দেবে, দিয়ে ইন্ডিয়া সেই জিনিসটা পাবে। তাহলে ইউএস এর ডলার দিয়েই আমরা দেখতে পাচ্ছি বিনিময় প্রথা চলে এখন। ঠিক আছে? বিনিময় প্রথা না, মানে ট্রানজাকশন চলে আরকি। কোনো জিনিস কেনা বেচা চলে বিভিন্ন দেশের মধ্যে। তাহলে ইউএসএ তে যদি কোনো ক্রাইসিস হয়, ইউএস এর ইকোনমি যদি দুর্বল হয়ে যায়, তার প্রভাব কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অন্যান্য দেশগুলোর উপরে, বিশ্বের সব দেশের উপরে পড়ে। ঠিক আছে?
সেই জন্য এই 2008 সালে যখন ইউএসএ তে সাবপ্রাইম লেন্ডিং ক্রাইসিস হয়, সেই সময় ইউএসএ অনেক মানে আমাদের সার্ভিস সেক্টরটা মূলত ইউএসএ কে সার্ভিস দেওয়ার জন্যই সার্ভাইভ করে আছে। ঠিক আছে তো? যারা ইঞ্জিনিয়ার এখন ওই আইটি সেক্টরে চাকরি করে, হ্যাঁ? তারা ম্যাক্সিমাম তো ইউএস এর ক্লায়েন্ট গুলোকেই দেখাশোনা করে বা ইউরোপিয়ান কান্ট্রি গুলোর ক্লায়েন্ট গুলোকে অ্যাড্রেস করে। তাহলে সেহেতু ওখানে যদি তোমার ইউএসএ তে যদি ইনফ্লেশন বা স্ট্যাগফ্লেশন তৈরি হয়, তার প্রভাব আমাদের এখানে আইটি সেক্টরে যারা আছে, সার্ভিস সেক্টরে যারা আছে তাদের উপর পড়বে। বহু মানুষের চাকরি চলে গেছিল বিভিন্ন দেশে। ঠিক আছে? এর ফলে সেই সময় একজন ইকোনমিস্ট 2008 সালে এই যে ব্রিক মানে ব্রাজিল, আহ রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না এরা যে ইমার্জিং একটা ইকোনমি হতে চলেছে আগামী 20 বছরের মধ্যে, 20 ইয়ার্স এর মধ্যে, সেই কথাটা তিনি বলেন রিসার্চ করে। এবং সেই জায়গা থেকে এই যে এই 4 টে দেশ এগিয়ে আসে যে হ্যাঁ সত্যি তো আমরা যদি এগিয়ে আসি, আমরা তো একটা ইমার্জিং ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড হতে পারি। আমরা যদি নিজেদের মধ্যে কোঅপারেশন বাড়ি, তখনই কিন্তু এই 2006 সালে প্রথমে ইনিশিয়েটিভ নেওয়ার পরেও তারা হচ্ছে 2008 সালে মূলত ব্রিক এই যে ব্রিক নিয়ে যে সম্মেলন ইত্যাদি তো শুরু হয়। ঠিক আছে? সিরিয়াসলি। এবং সাউথ আফ্রিকা জয়েন করে 2010 সালে, লিডিং টু দ্য ফরমেশন অফ দ্য ব্রিক্স। ঠিক আছে? এবং ব্রিক্স যে এস দিয়ে এটা তৈরি হচ্ছে 2010 সালে আফটার জয়েনিং অফ দ্য সাউথ আফ্রিকা। ওকে? ক্লিয়ার? সবার কাছে হোয়াট ইজ ব্রিক্স? এবার ব্রিক্স হচ্ছে 2014 সালে একটা নতুন ব্যাংক। আমরা জানি ওয়ার্ল্ডে কি আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, ঠিক আছে, আইএমএফ আছে। ওয়ার্ল্ড ব্যাংকের আগের নাম কি ছিল বলো? তোমরা তো পড়াশোনা করেছো। বলো ওয়ার্ল্ড ব্যাংকের আগের নাম কি ছিল? জানো? আইবিআরডি ছিল। সে আইবিআরডি আর ইন্টারন্যাশনাল আইবিআরডি। ব্যাংক, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। কনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। তাহলে এই দেখো নামের মধ্যেই লুকিয়ে আছে। ইকোনমি হচ্ছে এত সুন্দর একটা সাবজেক্ট যার নামের মধ্যেই কিন্তু তুমি তার উত্তরটা পেয়ে যাবে। এই যে ওয়ার্ল্ড ব্যাংক তৈরি হয়েছিল মূলত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যখন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, তাহলে সেই দেশগুলোর যখন অবস্থা খুব খারাপ, সেই দেশগুলোকে কি করার জন্য, রিকনস্ট্রাক্ট করার জন্য, রিকনস্ট্রাক্ট মানে সেই দেশগুলোকে পুনরায় চাঙ্গা করার জন্য এই ওয়ার্ল্ড ব্যাংক বা আইবিআরডিটা তৈরি হয়, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। ওই দেশগুলোর ওয়ার্ল্ড ওয়ারে এফেক্টেড যে দেশগুলো ছিল সেই দেশগুলোর রিকনস্ট্রাকশনের জন্য। ঠিক আছে? এবং আইএমএফ হচ্ছে ফুল ফর্ম হচ্ছে কি, আচ্ছা যাই হোক, ওয়ার্ল্ড ব্যাংকের এখন 5টা উইংস আছে, তার মধ্যে আইবিআরডি একটা, আইবিআরডি আছে, আইডিএ আছে, হ্যাঁ, এরকম মিগা আছে, অনেকগুলো আছে। হ্যাঁ, আইডিএ আছে, আইবিআরডি আছে, মিগা আছে, এরকম 5টা আছে। আমার ইমিডিয়েট এখন মানে মনে পড়ছে না 5টা কি কি, এগুলো দেখে নেবে, ওগুলো থেকেও কিন্তু এখানে শর্ট কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? আর আইএমএফ হচ্ছে আরেকটা সংস্থা, তার নাম ইন্টারন্যাশনাল মনিটারি কি নাম? ফান্ড। এটা হচ্ছে কি করে, এর যে মেম্বার্স কান্ট্রি আছে, এর মেম্বার হতে হয়, সেই মেম্বার্স কান্ট্রিদেরকে যখন ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস হয়, বিওপি ক্রাইসিস, এগুলো ডব্লিউবিসিএস এ প্রচুর আসে। আমি অ্যাকচুয়ালি ইকোনমিটা পড়িয়েছি বহু জায়গায়, হ্যাঁ, সেই জন্য এই ইকোনমির টার্ম গুলো আসলে আমি একটু জানি, ইকোনমিটাই পড়াতাম আর কি বিভিন্ন ইনস্টিটিউশন গুলোতে। হ্যাঁ, তো এই যে বিওপি ক্রাইসিস হলে, বিওপি ক্রাইসিস মানে হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস। কোন দেশের ব্যালেন্স অফ পেমেন্ট বলতে যদি তোমার হচ্ছে ধরো একটা দেশ ইন্ডিয়া অন্যান্য দেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট করে অন্য অনেক দেশের সাথে, তো দেখা যাচ্ছে যে যে পরিমাণ জিনিস ইন্ডিয়া এক্সপোর্ট করছে মানে অন্য দেশকে বিক্রি করছে, তার থেকে কম পরিমাণ জিনিস ইন্ডিয়া ইম্পোর্ট করছে। তাহলে কি হতো? তাহলে ইন্ডিয়ার লাভ হতো না লস হতো? ধরো ইন্ডিয়া 100 টাকার জিনিস বিদেশে পাঠিয়েছে, বিক্রি করেছে, আর আর ইন্ডিয়া 80 টাকার জিনিস বিদেশ থেকে কিনেছে, তাহলে বিদেশ মানে ইন্ডিয়ার কাছে ফরেন মানি আসতো না বেশি হতো না কম হতো? কত টাকা লাভ হতো এখানে? 20 টাকা লাভ হতো। তাহলে এটা কি ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস বলছি না, এটা ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস হয়েছে, তাই তো? 20 টাকা। কিন্তু অ্যাকচুয়াল কি হয় যে ইন্ডিয়া ধরো যত টাকার জিনিস বিদেশে বিক্রি করে, ধরো 70 টাকা 30 টাকার জিনিস বিক্রি করে, আর ইন্ডিয়া কেনে হচ্ছে বিদেশ থেকে 100 টাকার জিনিস, তাহলে ইন্ডিয়ার কি হচ্ছে এখানে? কত টাকা লস যাচ্ছে? 70 টাকা ডেফিসিট হচ্ছে, 70 টাকা ডেফিসিট বা ক্রাইসিস হচ্ছে। এই যে এইটাকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস। ঠিক আছে? রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর সাথে কোনো কান্ট্রির যে লেনদেন হয় সেখানে যে ঘাটতিটা থাকে সেটাকেই বলা হচ্ছে বিওপি ক্রাইসিস। কোনো দেশের যদি এর যে মেম্বার কান্ট্রি গুলো আছে তাদের যদি বিওপি ক্রাইসিস হয়, তখন সেটাকে তখন সেই দেশটা আইএমএফ এর কাছে গিয়ে লোন চাইতে পারে। তখন আইএমএফ কি করবে? তাকে লোন দেবে।
আর যদি কোনো দেশের কোনো রকম ডেভেলপমেন্টাল কাজের জন্য দরকার হয়, রাস্তা তৈরি, জলের ইয়ে তৈরি বা কিছু তৈরি, সেই সবের জন্য তখন ডব্লিউবির কাছে লোন চাইতে পারে। ঠিক আছে? ওয়ার্ল্ড ব্যাংক মূলত ডেভেলপমেন্ট কাজে লোন দেয়। ঠিক আছে? আর আইএমএফ মূলত ব্যালেন্স অফ ক্রাইসিস, বিওপি ক্রাইসিসটাকে মেকআপ করার জন্য লোন দেয় কোনো দেশকে। ঠিক আছে? কোনো দেশের বৈদেশিক মুদ্রা কমে গেলে সেই দেশ কি হবে, অন্য দেশ থেকে জিনিস কিনতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান পার্মানেন্ট মেম্বার বিওপি রেসপেক্ট। সবাই মেম্বার। ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস সত্যি পাকিস্তানে হচ্ছে, ইন্ডিয়াতেও প্রচুর আছে ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস হয়। ঠিক আছে? তো ব্যালেন্স অফ পেমেন্ট এই যখন আমাদের 1991 সালে যখন কি হয় লিবারালাইজেশন, এলপিজি থিওরি নেন আমাদের প্রয়াত সেই সময়কার ফিনান্স মিনিস্টার মিস্টার মনমোহন রাও। মনমোহন কি স্যার নরসিংহ রাও আর মনমোহন সিং। মনমোহন সিং, সরি, হ্যাঁ। তাহলে মনমোহন সিং, নরসিংহ রাও ছিলেন সেই সময় হচ্ছে প্রাইম মিনিস্টার, আর মনমোহন সিং ছিলেন হচ্ছে তখনকার ফিনান্স মিনিস্টার। সেই সময় ইন্ডিয়ার ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস হয়, বিওপি ক্রাইসিস। মানে ইন্ডিয়ার কাছে সেই সময় নাকি বিদেশি মুদ্রার পরিমাণ এতটাই কমে গেছিল, বৈদেশিক মুদ্রার পরিমাণ, যা 2 সপ্তাহের জন্য ইন্ডিয়া সার্ভাইভ করতে পারতো বিদেশ থেকে জিনিস কিনে। আমরা জানি আমাদের পুরোপুরি ক্রুড অয়েলের উপরে আমরা কি বিভিন্ন দেশের উপরে ডিপেন্ডেন্ট, তাই তো? যে পেট্রোল, ডিজেল যেগুলো থেকে তৈরি হয় ক্রুড অয়েল থেকে। তো এই ক্রুড অয়েল যদি আমরা কিনতে যাই তখন আমাদের কি দিয়ে কিনতে হবে? ইউএস ডলার দিয়ে কিনতে হবে, তাই তো? বিদেশ থেকে আমাদের টাকা যদি আমাদের রুপিস দিই, সেটা তো ওই দেশটা নেবে না, কারণ রুপিস দিয়ে সেই দেশ অন্য দেশ কিছু কিনতে পারবে না অন্য দেশ থেকে, তাই তো? তাহলে ক্রুড অয়েল কিনতে গেলে আমাদের ইউএস ডলার দিতে হবে। তাহলে বিদেশি মুদ্রার পরিমাণ যদি আমাদের ইউএস ডলারের পরিমাণ যদি কমে যায় খুব, তখন আমরা কি ক্রুড অয়েল আর কিনতে পারবো? বিদেশ থেকে কিনতে পারবো না। আর কিনতে না পারলে কি হবে? ক্রুড অয়েলের উপরে আমরা জানি আমাদের ইকোনমি ওতপ্রোতভাবে জড়িত। পেট্রোল, ডিজেল যদি না হয় কারখানা চলবে না, তোমার ইলেকট্রিসিটি জেনারেট হবে না, গাড়ি ঘোড়া চলবে না, পুরো ইকোনমি ধ্বংস হয়ে যাবে। তাহলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল নাকি 2 উইকস আর সার্ভাইভ করতে পারতো, এত কমে গেছিল বৈদেশিক মুদ্রা। সেই জন্য সেই সময় আইএমএফ এর কাছে লোন চায় ইন্ডিয়া, যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস হয়েছে এই জন্য। এবার তুমি যখনই ডব্লিউবি, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এদের কাছে লোন চাইবে, তখন এই যে দেখো আইএমএফ এর তো একটা ফান্ড তৈরি হয়, আইএমএফ এর মধ্যে যে ফান্ড তৈরি হয় সেখানে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন হচ্ছে ইউএস এর, ইউএসএ, চায়না, এইসব দেশগুলো যাদের ইকোনমি যত বড় তাদের হচ্ছে বেশি কন্ট্রিবিউশন এখানে। ঠিক আছে? আর যাদের কন্ট্রিবিউশন বেশি তারা কি করবে, তাদের নিজেদের সুবিধাটা দেখবে। তোমার যখনই তুমি ইন্ডিয়াকে লোন দেবে ভাবছো, তখন এরা কি করবে, এদের ভেটো পাওয়ার কাজে লাগিয়ে বিভিন্ন রকম শর্ত আরোপ করবে, ইন্ডিয়াকে আরো ডিপেন্ডেন্সি বাড়াবে, ইন্ডিয়া যাতে ইউএস এর উপরে ডিপেন্ড হয়, চায়নার উপরে ডিপেন্ড হয়ে পড়ে সেটা চেষ্টা করবে। তাহলে সেই জন্য এমন এমন শর্ত লাগাবে তোমার উপরে, এই টাকা দিয়ে এই করতে হবে, তোমার ইকোনমিকে লিবারালাইজ করে দিতে হবে। তার আগে ইন্ডিয়ার ইকোনমি ছিল হচ্ছে ক্লোজড ইকোনমি। ক্লোজড ইকোনমি মানে মানে ইন্ডিয়া কিন্তু বৈদেশিক ওই এক্সপোর্ট ইম্পোর্ট খুব একটা করতো না। ঠিক আছে? এবং বা করলেও খুব রেস্ট্রিক্টেড ছিল। কিন্তু আইএমএফ এর কাছে যখনই লোন চাইতে গেল, আইএমএফ বলল যে আপনাদের ইকোনমিকে আগে এলপিজি করতে হবে, তাহলেই লোন দেওয়া হবে। সেই জন্য 1991 সালে কিন্তু এই যে এলপিজি থিওরিটা ইন্ট্রোডিউস করা হয় 1991 সালে। এটা কিন্তু কংগ্রেসের নীতি বিরোধী কাজ। কংগ্রেস কিন্তু যে নীতি, তাতে এলপিজি কিন্তু তাদের নীতিতে নেই, যে লিবারালাইজড ইকোনমি, তারপরে এটা তো মেনলি স্যার প্রাইভেটাইজেশন। ক্যাপিটালিস্ট, স্যার এটা তো স্যার মেনলি মনে হয় ক্যাপিটালিস্ট ইকোনমির উপর বেস করে যেহেতু আইএমএফটা আছে, আর যেহেতু হ্যাঁ, ইন্ডিয়া, যেহেতু আছে, এবার সেই জন্য ওরা চেষ্টা করছে যে ক্যাপিটালিস্ট করার। সেই জন্য হ্যাঁ এলপিজি ওইটাই হচ্ছে মেন উদ্দেশ্য লিবারালাইজ ছিল। উদ্দেশ্য। আর আমরা জানি ইউএস এর ভেটো পাওয়ার ওখানে সবচেয়ে বেশি। ঠিক আছে? স্যার এই ডোনাল্ড ট্রাম্প তো স্যার আগের টার্মেই বলে দিয়েছিল মনে হয় যে আইএমএফ এ আর মানে যে পরিমাণ কন্ট্রিবিউট করা হয় ইউএসএ থেকে ওটা করা হবে না, হবে না। আবার হ্যাঁ, তো ফিরে আসতেছিল। ফিরে আসে। যাই হোক, তাহলে এলপিজি সেই জন্য কিন্তু করতে হয় ইন্ডিয়ার ইকোনমিকে। লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন, এই তিনটে জিনিস ইন্ডিয়ান ইকোনমিতে অ্যাড করা হলো এবং ইকোনমিকে ওপেন করে দেওয়া হলো টু অল, ওপেন ইকোনমি করে দেওয়া হলো। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদি যে সংস্থাগুলো, অর্গানাইজেশন গুলো আছে, এদের কাছে লোন নিতে গেলে আমাদের কি অ্যাকচুয়ালি যে ধনতান্ত্রিক দেশগুলো আছে বা যারা খুব এগিয়ে থাকা দেশ অর্থনীতিতে, তাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া সমান, তাই তো? সেই জন্য এরা এই যে ব্রিক্স কান্ট্রি গুলো ঠিক করলো যে আমরা একটা ব্যাংক বানাবো। 2014 সালে তারা একটা ব্যাংক বানালো, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক।
ঠিক আছে? aims to provide financial support for infrastructure and sustainable development project in BRICS country। এই 5টা দেশের মধ্যে যে মানে কি করবে, তাদের মধ্যে যখন পয়সা কড়ির দরকার হবে, হ্যাঁ, ডেভেলপিং কান্ট্রি এবং অন্যান্য যারা ডেভেলপিং কান্ট্রি আছে তাদের যদি পয়সা কড়ির দরকার হয়, তাহলে এনডিবি তাদেরকে লোন দেবে এবং সেক্ষেত্রে এত শর্তানুরূপ করবে না, এত শর্ত দেবে না। ঠিক আছে? সেই উদ্দেশ্য নিয়ে মানে ব্রিক্সটাকে আরো বাড়ানোর জন্য, পপুলার করার জন্য অন্যান্য দেশের কাছে এই এনডিবি গঠিত হলো। NDB plays a critical role in countering the dominance of Western financial institutions like IMF, World Bank। তাহলে এনডিবি তে যদি সহজে লোন পাওয়া যায়, সেখানে যদি তোমার দেশের সার্বভৌমত্ব বা সোভারেনিটি, ঠিক আছে, নষ্ট না হয়, তাহলে তুমি তখন এনডিবি থেকে লোন নেবে কোনো দেশ। তোমরা জানো তো লোন দু রকমের হয়, বৈদেশিক লোন, একটা সোভেরিন, একটা হচ্ছে নন সোভেরিন লোন। জানো তো? সোভেরিন লোন কাকে বলে? আচ্ছা। যে লোনটা নিলে তোমার হচ্ছে সোভারিনিটি বা তোমার সার্বভৌমত্ব দেশের নষ্ট হচ্ছে না, আর এই নন সোভারিন লোনটা। আর সোভারিন লোনটা, এই সোভারিন লোনটা হচ্ছে যখন সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে না। আর নন সোভারিন লোন হচ্ছে যখন তুমি লোন নিচ্ছ, ধরো ইউএসএ থেকে আমি লোন নিলাম, তাহলে ইউএসএ আমাকে কিন্তু বিভিন্ন রকম চাপে রাখবে যে ইরানের সাথে লেনদেন করা যাবে না, রাশিয়ার সাথে এত তো লেনদেন করা স্যাংশন। যাবে না, হ্যাঁ, ইত্যাদি। তাহলে এটাকে আমরা বলতে পারি নন সোভারিন লোন। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই যে এনডিবি যদি মানে লোন দেয়, সোভরিন লোন দেয়, তাহলে অন্যান্য দেশ লোন পাবে এখান থেকে এবং ব্রিক্স এর সাথে যুক্ত হবে। আস্তে আস্তে এই যে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এর মতো এনডিবিও একটা পাওয়ারফুল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে এবং এর হেডকোয়ার্টার হচ্ছে সাংহাই। ওকে? কিন্তু দুঃখের বিষয়, এনডিবি যে লোনের ট্রানজাকশন, ধরো এখানে এলো সাউথ আফ্রিকা লোন নিতে বা চায়না লোন নিতে, তাহলে কি কোন কোন মুদ্রায় নেবে? সেই ইউএস ডলারের উপরেই ডিপেন্ডেন্ট থাকতে হতো, এদের লোনটা দিতে ইউএস ডলারের উপরেই। কারণ কি দেওয়া হয়, কারণ কি তোমার অন্য দেশ, যে সাউথ আফ্রিকা যদি রুপিসে নেয় ধরো, তাহলে সেটাকে খরচা করতে পারবে না, ইন্ডিয়া ছাড়া আর কোথাও খরচা করতে পারবে না। আর ইউএস ডলারে নিলে সেই টাকাটা সে অন্য দেখা যাচ্ছে ইউএস থেকে কোনো জিনিস কিনতে পারবে, চায়না থেকে কোনো জিনিস কিনতে পারবে, তাই তো? কিন্তু দুঃখের বিষয়, এনডিবি হলেও এর ট্রানজাকশনটা কিন্তু হয় কিসে? সেই ইউএস ডলারেই। এইবার স্যার এই যে ব্রিক্স স্যার এই রিগার্ডিং স্যার 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 এই রিগার্ডিং একটা পরিকল্পনা করা হচ্ছিল যে একটা আমি কমন সেটাই বলছি। কারেন্সি তৈরি হবে আর এই ফাইভ যে স্যার। ব্রিক্সটা হলো, এই যে ব্রিক্সটা হলো 2024 সালে, এখানে মূল যে ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, এনডিবি তো 2014 সালে তৈরি হয়েছিল, এবার মেন গুরুত্ব দেওয়া হয়েছে যে নিজেদের একটা কারেন্সি, ব্রিক্স কারেন্সি তৈরি করব। যেমন ইউএস এর ইউএস ডলার আছে, যেমন ধরো ইউরোপিয়ান কান্ট্রি গুলোর কি আছে, ইউরোপিয়ান কান্ট্রি গুলোর নিজেদের কিন্তু মুদ্রা আছে যেটার নাম হচ্ছে ইউরো, তাই তো? তাদের মধ্যে ট্রানজাকশন তারা ইউরোতেই করে, যারা ইউ যারা ইউনাইটেড মানে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য, তারা কিসের নিজেদের ট্রানজাকশন ইউরোতে করে, ডলারে করে না। ঠিক সেরকম ব্রিক্স কান্ট্রি গুলো তাদের একটা নিজস্ব কারেন্সি তৈরি করবে। এই যে পরিকল্পনাটা, এটা এই বছরের ব্রিক্সে নেওয়া হয় এবং যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট। যদি সেটা করতে পারে, সত্যিই একটা যুগান্তরকারী মানে সুযোগ আসতে চলেছে ব্রিক্স কান্ট্রিগুলোর জন্য। ঠিক আছে? তো যাই হোক, এবার এক্সপ্যানশন হয় 2024 সালে। মূলত কি হচ্ছে, ব্রিক্স এক্সপ্যান্ড করছে ইজ আ সিগনিফিকেন্ট টপিক অফ ডিসকাশন ইন 2024। দেয়ার হ্যাভ বিন অনগোয়িং টকস অ্যাবাউট এক্সপ্যান্ডিং ব্রিক্স। সেখানে তাহলে কি আলোচনা হয়েছে, যে ব্রিক্সটাকে আরো বাড়ানো হবে। ঠিক আছে? এই 5টা দেশের বাইরে আরো অন্যান্য দেশকে ইনক্লুড করে আরো বড় অর্গানাইজেশন তৈরি করা হবে, টু ইনক্লুড আদার ইমার্জিং ইকোনমিস, এবং অন্যান্য যারা উঠে এগিয়ে পড়া অর্থনীতি তাদেরকে ইনক্লুড করা হবে, হুইচ কুড পোটেন্সিয়ালি ইনক্লুড কান্ট্রিজ লাইক আর্জেন্টিনাকে, ইজিপ্টকে, ইন্দোনেশিয়াকে এবং আদার্সকে ইনক্লুড করতে পারে। তো এই বছর ব্রিক্সে আরো কিছু নতুন নতুন কান্ট্রি এই ব্রিক্স সম্মেলনে যোগ দিয়েছিল। তারা এখনো সদস্য হয়নি, বাট এই বছরের সম্মেলনে যোগ দিয়েছিল ইথিওপিয়া, ঠিক আছে, ইজিপ্ট আর ইউএই। হ্যাঁ, এরকম আরো স্যার মিডল 4টে ইস্ট কান্ট্রি। কান্ট্রি গুলো। না, সৌদি আরবের আসার কথা ছিল বাট আসেনি, যোগ দেয়নি। টোটাল হ্যাঁ, 10টা হওয়ার কথা ছিল, ওদের 5টা ছিল। আসলে মেনলি কারণটাই ছিল স্যার ওই ইউএসএ স্যাংশনের জন্য মেনলি। ওরা স্যাংশনের জন্য, ব্রিক্স এর হ্যাঁ। জন্য আসতে চাইছে। ইরানের উপরে জানো, ইরান থেকে তেল কেনা যাবে না, এসব স্যাংশন লাগিয়েছিল। হ্যাঁ তাহলে এই 4টে কান্ট্রি কিন্তু এবছর প্রেজেন্ট ছিল, ইথিওপিয়া, ইউএই, ইজিপ্ট আর ইরান। এরা কিন্তু অলরেডি ব্রিক্সে প্রেজেন্ট ছিল। সৌদি আরবিয়ার আসার কথা ছিল, আসেনি। তাহলে বর্তমানে এবছর কিন্তু 9টা দেশের মধ্যে ব্রিক্স সম্মেলনটা হয়েছে, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে ব্রিক্স প্লাস। ব্রিক্স প্লাস।
ঠিক আছে? আরো বিভিন্ন দেশ আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া এদেরকেও অ্যাড করার চিন্তা ভাবনা করা হচ্ছে। তাহলে এক্সপ্যানশন উড এনহান্স কি করবে? ব্রিক্স গ্লোবাল ইনফ্লুয়েন্স অ্যান্ড প্রমোট আ মোর ইনক্লুসিভ গ্লোবাল অর্ডার, particularly in terms of economic governance and international political dialogue. তাহলে যত লোক বাড়বে তত ইন্টারন্যাশনালি এটার ইনফ্লুয়েন্স বাড়বে, ইম্পর্টেন্স বাড়বে, সেটাই বলছে যত সদস্য বাড়বে। দেখো ভিজুয়ালাইজিং দ্য 2023 ব্রিক্স এক্সপ্যানশন, মেম্বার দেখো কজন আছে। এই যে অরেঞ্জ কালার যেগুলো দেওয়া আছে তারা হচ্ছে মেম্বার্স অলরেডি, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, তাহলে রাশিয়া, চায়না, ইন্ডিয়া এগুলো হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে যেগুলো আছে, ব্রাজিল, এরা হচ্ছে অলরেডি মেম্বার। আর সাউথ আফ্রিকা এই যে নিচে এখানটায় আছে, ইয়ে চাপা পড়ে গেছে আর কি, এরা অলরেডি মেম্বার। এবং সৌদি আরবিয়া এদেরকে বলছে যে নিউ মেম্বার্স হলো সৌদি আরব, ইরান, ইউএই, ইথিওপিয়া আর হচ্ছে ইজিপ্ট, কিন্তু সৌদি আরব আসেনি মিটিং এ। ঠিক আছে, তাহলে বর্তমানে 9 জন সদস্য আছে ব্রিক্সে। আরো কাদেরকে ইনক্লুড করার কথা ভাবা হচ্ছে, এই যে অ্যাপ্লাইড ফর মেম্বারশিপ, যারা অলরেডি অ্যাপ্লাই করেছে মেম্বার হবে বলে, এই দেশগুলো, এই ইয়েলো কালার দিয়ে যে দেশগুলো আছে এই দেশগুলো অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে, দেখতে পাচ্ছ যে ব্রিক্স এর সদস্য হবে প্রচুর। যদি হয় তাহলে পুরোপুরি সাউথ এশিয়া এবং আফ্রিকার অনেক কান্ট্রি, মিডল ইস্টের অনেক কান্ট্রি কিন্তু অ্যাড হয়ে যাবে এবং ব্রিক্স এর গুরুত্ব আরো বাড়বে। এবার বলছে 2024 সালে ব্রিক্স এর এজেন্ডা কি, থিমস কি ছিল। 2024 এর ব্রিক্স সামিট ইজ লাইকলি টু ফোকাস অন দ্য ফলোইং থিমস। কি কি থিমস ছিল? ইকোনমিক কোঅপারেশন এন্ড ট্রেড, তাহলে বলছে যে ব্রিক্স দেশগুলোর মধ্যে যে ইকোনমিক কোঅপারেশনটা সেটা আরো বাড়াতে হবে এবং ট্রেড বাড়াতে হবে নিজেদের মধ্যে। ঠিক আছে, গ্লোবাল গভর্নেন্স, বলছে যে অ্যাডভোকেটিং ফর রিফর্মস ইন গ্লোবাল ইনস্টিটিউশন লাইক ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইত্যাদি ক্ষেত্রে এই যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন গুলো আছে এখানে রিফর্ম আনতে হবে। এই যে আমেরিকার, চায়নার এত, চায়নার নয়, আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রি গুলোর যে এত দবদবা সেটা কমাতে হবে। এই নিয়ে তারা বিভিন্ন রকম অ্যাডভোকেটিং করবে ওই মানে ব্রিক্স কান্ট্রি গুলো, ইউনাইটেড নেশনে, ওয়ার্ল্ড ব্যাংকে, আইএমএফ এ। ক্লাইমেট চেঞ্জ এবং সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলবে, তারা এমফাসাইজ করবে যে কিভাবে ক্লাইমেট চেঞ্জটাকে ট্যাকেল করা যায়, সাস্টেনেবল ডেভেলপমেন্টকে আরো প্রমোট করা যায় এবং গ্রিন টেকনোলজির ইউজ বাড়ানো যায়। টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, স্ট্রেংথেনিং পার্টনারশিপ ইন সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ডিজিটাল ইনোভেশন ইনক্লুডিং থ্রু ইনিশিয়েটিভস লাইক দ্য ব্রিক্স ডিজিটাল ইকোনমিক কোঅপারেশন। এটা বাড়ানোর মাধ্যমে তারা ব্রিক্স দেশগুলো আরো বেশি টেকনোলজির ক্ষেত্রে ইনোভেটিভ চিন্তা ভাবনা আনবে। সিকিউরিটি এবং জিওপলিটিক্যাল ইস্যু যেগুলো আছে, অ্যাড্রেসিং রিজিওনাল অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি কনসার্ন ইনক্লুডিং টেরোরিজম, সাইবার থ্রেটস অ্যান্ড জিওপলিটিক্যাল টেনশন, সেগুলো কমানোর জন্য তারা একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করবে ব্রিক্স কান্ট্রিগুলো। এই মোটামুটি এজেন্ডা তারা নিয়েছিল। তো 2024 সালে রিসেন্ট যে ডেভেলপমেন্ট হয়েছিল ব্রিক্স অ্যান্ড গ্লোবাল পলিটিক্যাল ইকোনমি, BRICS countries have been advocating for a more multipolar world where power is not concentrated in the hands of the few Western nation. তারা চাইছে যে একটা মাল্টিপোলার, বিভিন্ন পোল থাকবে, মাল্টিপোলার ওয়ার্ল্ড তৈরি হবে, শুধুমাত্র ফিউ ওয়েস্টার্ন কান্ট্রির কাছে পাওয়ারটা থাকবে না, পাওয়ারটা সারা বিশ্ব জুড়ে সবার মধ্যে সমানভাবে, ইকুয়াল ভাবে ডিস্ট্রিবিউট হবে। দে হ্যাভ পুশড ফর রিফর্মস ইন দ্য গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেম, আমি যেটা বললাম, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইত্যাদি যে গ্লোবাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে সেখানে আরো বেশি গণতন্ত্র বাড়াতে হবে, ডেমোক্রেসি বাড়াতে হবে, রিপ্রেজেন্টেশন বাড়াতে হবে অন্যান্য দেশগুলো, পিছিয়ে পড়া দেশগুলো, এগুলো তারা করার প্ল্যান নেয়। এবং হেলথ কোঅপারেশনের ক্ষেত্রে তারা বলে যে তারা একসাথে ব্রিক কান্ট্রিগুলো একসাথে লড়াই করবে। কোভিড-19 প্যান্ডেমিক আমাদের দেখিয়ে দিয়েছে যে আমাদের হেলথ ব্যবস্থা কত খারাপ সারা বিশ্ব জুড়ে। হাইলাইটেড দ্য ইম্পর্টেন্স অফ দ্য হেলথ কোঅপারেশন, এর ফলে হেলথ কোঅপারেশন নিয়ে ব্রিক্স কান্ট্রিগুলো ভেবেছে। ব্রিক্স হ্যাভ বিন ওয়ার্কিং টু ইমপ্রুভ গ্লোবাল হেলথ সিস্টেম and ensure equitable access to vaccine and medical supplies for the global south. ঠিক আছে, আমরা জানি ইন্ডিয়া হচ্ছে একটা ভ্যাকসিনের হাব বলা যেতে পারে। ইন্ডিয়াতে প্রচুর ভ্যাকসিন তৈরি হয়। ঠিক আছে, এবং আমরা দেখেছি যে কোভিড এর সময় ইন্ডিয়া ভ্যাকসিন বানিয়ে বিভিন্ন দেশকে, ইনক্লুডিং ইউএসএ, বিভিন্ন দেশকে ভ্যাকসিন সেন্ড করেছে। এছাড়া অনেক পিছিয়ে পড়া দেশকে ফ্রিতে সেন্ড করেছে ভ্যাকসিন। হ্যাঁ, ইন্ডিয়া একটা ভ্যাকসিনের হাব, কিন্তু ইন্ডিয়ার যে ভ্যাকসিনের যে ইনগ্রেডিয়েন্টস, ঠিক আছে, সেই ইনগ্রেডিয়েন্টসটার জন্য মেন ইনগ্রেডিয়েন্টস পাওয়া যায় হচ্ছে চায়নাতে।
সে সারা বিশ্ব জুড়ে এই যে ভ্যাকসিন বা ওষুধ তৈরির যে ইনগ্রেডিয়েন্টস, ঠিক আছে, ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস বলে, কি একটা মানে ফুল ফর্মটা ভুলে যাচ্ছি, একটা শর্ট ফর্ম আছে, সেগুলো কিন্তু চায়না থেকে আসে। তাহলে চায়না ইন্ডিয়া যদি হাতে হাত মিলিয়ে ব্রিক্স কান্ট্রি হিসেবে কাজ করে, তাহলে কিন্তু তারা এই ব্রিক্স কান্ট্রি হিসেবে তারা গ্লোবাল ভ্যাকসিনের একটা বিশাল বড় জায়গা করতে পারে, রিসার্চ ইনিশিয়েটিভ নিতে পারে একসাথে, হেলথ মিনিস্টারদের মিটিং হবে তাদের একসাথে। হ্যাঁ, এছাড়া ব্রিক্স এনার্জি কোঅপারেশন করে। এনার্জি সিকিউরিটি ইজ আ ক্রিটিক্যাল ইস্যু ফর ব্রিক্স কান্ট্রিজ। দে হ্যাভ ডিসকাসড কোঅপারেশন অন ক্লিন এনার্জি, এনার্জি অ্যাক্সেস অ্যান্ড রিডিউসিং ডিপেন্ডিং অন দ্য ফসিলস ফুয়েল, এগুলো করার চেষ্টা করবে। In 2024, BRICS Energy Cooperation could focus on enhancing joint efforts in the renewable energy সেক্টরের ক্ষেত্রে তাদের জয়েন্ট এফর্ট দেখাবে। উইন্ড এনার্জি, সোলার এনার্জি, জানি আমরা আইএসএ আছে, ইন্ডিয়ান সোলার অ্যালায়েন্স, যেটা একটা সোলার এনার্জি প্রমোট করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড একটা বিশাল বড় সংস্থা, এগুলোকে প্রমোট করার জন্য তারা হাতে হাত মিলিয়ে কাজ করবে। ব্রিক্স ব্রিক্স প্লাস হয়েছে আমরা জানি, কারণ কি, এর মধ্যে আফ্রিকান ইউনিয়ন, আসিয়ান, ল্যাটিন আমেরিকান নেশন, এরা সব যোগ হবে, ঠিক আছে, আরো অনেক ডেভেলপিং কান্ট্রিজ যোগ হয়ে ব্রিক্স প্লাস তারা করবে, ঠিক আছে, ব্রিক্স থেকে ব্রিক্স প্লাস হবে, এটা এমস নিয়েছে, এমস টু ক্রিয়েট আ ব্রডার কোয়ালিশন টু অ্যাড্রেস ইস্যু লাইক ট্রেড ইমব্যালেন্সেস, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল সিকিউরিটি কনসার্ন, এগুলোকে অ্যাড্রেস করার জন্য তারা ব্রিক্স প্লাস হবে, এটা তারা একটা টার্গেট নিয়েছে। এইবার এটা ব্রিক্স অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন, তারা চেষ্টা করেছে যে ব্রিক্স এর একটা ব্রিক্স ডিজিটাল ইকোনমি কোঅপারেশন করবে এবং ডিজিটাল ট্রানজাকশন বাড়াবে। এই যে ইউএসডি ট্রানজাকশন দরকার হবে না, ঠিক আছে, ব্লকচেন টেকনোলজি, ই কমার্স, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদির উপরে গুরুত্ব দিয়ে তারা এমন একটা ট্রানজাকশন সিস্টেম করবে যেখানে আমাদের ট্রানজাকশনের জন্য কোনো ফিজিক্যাল কারেন্সি লাগবে না, ঠিক আছে। ব্লকচেন টেকনোলজির মাধ্যমে যদি ব্রিক্স দেশগুলো নিজেদের মধ্যে জিনিসপত্র কেনা বেচা করতে পারে, তাহলে ইউএস ডলারের ডিমান্ড এমনি কমে যাবে, ঠিক আছে, এর ফলে ডিমান্ড কমে গেলে ইউএস এর শক্তিও আস্তে আস্তে কমে যাবে। BRICS countries have also discussed the creation of an alternative digital payment system to reduce reliance on the US dollar and Western control financial system. তারা ঠিক করেছে যে তারা একটা অল্টারনেটিভ ডিজিটাল পেমেন্ট সিস্টেম করবে, যার ফলে আমাদের ইউএস ডলারের উপরে ডিপেন্ড না করতে হয়। যাই হোক, এই যে করবে, আরেকটা যেটা বলেছিলাম সেটা কি, এবারে যে ব্রিক্স কারেন্সি বানাবে নিজেদের, ব্রিক্স কারেন্সি হবে, এমন একটা কারেন্সি ইউএস ডলারের মতো বা ইউরোর মতো, তারা এমন একটা কারেন্সি বানাবে যে কারেন্সি দিয়ে তারা ইউএস ডলার বা ইউএসএ নয়, ইউরোতে নয়, তারা সেই কারেন্সি দিয়ে এই ব্রিক্স এর যে মেম্বার কান্ট্রি আছে তাদের মধ্যে লেনদেন গুলো করবে সেই কারেন্সি দিয়ে, ঠিক আছে। এটা করতে পারলে কি হবে, ইউএস ডলারের অটোমেটিক্যালি ডিমান্ড কমে যাবে। ইউএস ডলার যদি ব্যবহৃত না হয়, অন্য দেশগুলো ব্যবহার না করে, তাহলে অটোমেটিক্যালি ডিমান্ড কমে যাবে। এবং ব্রিক্স কান্ট্রি গুলো, ধরো অন্যান্য যে কান্ট্রি, ইরান, ঠিক আছে, বিভিন্ন মিডল ইস্ট কান্ট্রি আছে, সৌদি আরবিয়া, এদের উপরে কিন্তু সবসময় ইরান, রাশিয়া, এদের উপরে ইউএস এর স্যাংশন লাগিয়ে রাখে সবসময়, যে রাশিয়ার সাথে এই করা যাবে না, ইউএস ডলার দিয়ে তারা কোনো বিজনেস করতে পারবে না, স্যাংশন লাগিয়ে রাখে। হ্যাঁ, তো যদি তারা একটা অল্টারনেটিভ ওয়ে হিসেবে ব্রিক্স কান্ট্রি ইউজ করে তারা নিজেদের মধ্যে লেনদেন গুলো করতে পারবে, এটা একটা খুব বড় ইনিশিয়েটিভ হতে পারে যদি এটা করা যায় বাস্তবায়িত। কিন্তু এই করার ক্ষেত্রে কিছু টেনশন বা চ্যালেঞ্জেস আছে। ডিফারেন্স ইন পলিটিক্যাল আইডিওলজিস, আমরা দেখতে পাচ্ছি চায়না একটা হচ্ছে কমিউনিস্ট কান্ট্রি, বকলমে ডিক্টেটরশিপ চলে, রাশিয়া ডিক্টেটরশিপ চলে, ইন্ডিয়া ডেমোক্রেটিক কান্ট্রি, ঠিক আছে, ব্রাজিল ডেমোক্রেটিক কান্ট্রি, বাট ব্রাজিলের সাথে ইউএস এর ভালো সম্পর্ক, ইন্ডিয়ার সাথে ইউএস এর ভালো সম্পর্ক, চায়নার সাথে আবার ইউএস এর ভালো সম্পর্ক না, রাশিয়ার সাথে আবার ইউএস এর ভালো সম্পর্ক না। তাহলে এদের মধ্যে অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে, পলিটিক্যাল ডিফারেন্স আছে, এছাড়াও ইডিওলজিক্যাল ডিফারেন্সেস আছে। সেগুলোকে অ্যাড্রেস করা হয়, জিওপলিটিক্যাল টেনশনকে অ্যাড্রেস করে নতুন ভাবে তারা যদি হাতে হাত মিলিয়ে কাজ করাটা সত্যি খুব কঠিন, ঠিক আছে, তো এটাই সেটা বলছে এখানে। রাশিয়া ওয়ার ইন ইউক্রেন অলসো রিমেন্স আ সেন্সিটিভ টপিক as it has implication for global security and the economy. The divergent views on the war within BRICS have created challenges in maintaining a unified stance. ইকোনমিক ডিসপ্যারিটি আছে, আমরা দেখতে পাচ্ছি চায়না খুবই উন্নত, ঠিক আছে, এই যে ব্রিক্স ব্যাংকে চায়নার কিন্তু কন্ট্রিবিউশন 41%, ইন্ডিয়ার কন্ট্রিবিউশন 18, মানে ব্রিক্স ব্যাংক মানে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ব্রাজিলের কন্ট্রিবিউশন 18%, ঠিক আছে, সাউথ আফ্রিকার কন্ট্রিবিউশন মনে হয় 2% না 8% কত, ঠিক আছে, 8%, আর এরও কন্ট্রিবিউশন 18%।
তাহলে এখানে তো এই চায়নার কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি, তাহলে চায়নার একটা ডিক্টেটরশিপ চলতে পারে এই এনডিবি তে, যেটা এখন ইউএসএ চালায় আইএমএফ এ, সেটা চায়না চালাতে পারে এই ব্রিক্স এর ক্ষেত্রে। তাহলে এই যে ইকোনমিক ডিসপ্যারিটি আছে বিভিন্ন দেশগুলোর মধ্যে, সেটাকে কমাতে হবে, কমিয়ে তাদের মধ্যে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে, করে ব্রিক্স সংস্থাগুলোকে চালাতে হবে। BRICS faces challenges in translating its collective economic power into tangible outcomes for all its members, particularly in terms of development projects and economic integration. ওই যেটা বললাম, institutional weaknesses আছে, the lack of cohesive institutional framework and clear decision making mechanism with BRICS can sometimes hamper its effectiveness. তাহলে খুব একটা সিরিয়াস না, আমরা দেখতে পাচ্ছি ব্রিক্স নিয়ে তারা যেন খুব একটা সিরিয়াস না, তাদের যে ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, সে ডিসিশন মেকিং, এগুলোতে আরো সিরিয়াস হতে হবে। There is no formal permanent secretariat, কোনো permanent secretariat নেই, which affects coordination and implementation of the long term plans. সেই জন্য এই যে তাদের মধ্যে কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশনটা হয়ে ওঠে না লং টার্ম প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য। 2024 ইন্ডিয়া কি কি রোল প্লে করেছে? লিডারশিপ ইন গ্লোবাল সাউথ, ইন্ডিয়ার লিডারশিপ উইথ ব্রিক্স কন্টিনিউস টু এমফাসাইজ the need for global south interest to be represented in the global institution, particularly in areas of trade, investment, technology. India is expected to continue pushing for economic reforms that favor developing countries and promote inclusive growth. Strengthening regional cooperation, বলেছে রিজিওনাল কোঅপারেশন বাড়াতে হবে নিজেদের মধ্যে। ফোকাস অন ক্লাইমেট চেঞ্জ, সাস্টেনেবিলিটি, এগুলো করতে হবে বলেছে। শেষে বলা যায়, ইন 2024 ব্রিক্স রিমেন্স আ পাওয়ারফুল অ্যান্ড ইভলভিং প্ল্যাটফর্ম for economic, political and social cooperation among major emerging economies. Its significance on the global stage continues to grow as it addresses issues like global governance reform, economic cooperation, climate change, digital transformation and health security. ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ব্রিক্স নিয়ে স্যার আলোচনা। এই গ্লোবাল গভর্নেন্স রিফর্মসটা মানে কি স্যার? গ্লোবাল গভর্নেন্স মানে হচ্ছে যে ধরো এই যে তোমার ইউনাইটেড নেশন এমন একটা অর্গানাইজেশন, যারা কি করছে, কোনো দেশের সাথে কোনো ঝামেলা হলে তারা সেখানে গিয়ে একটা ইয়ে নিচ্ছে, একটা স্ট্যান্স নিয়ে নিচ্ছে, একটা তারা হচ্ছে এটা বলে দিচ্ছে যে এটা করা যাবে না, যদি করো ইউএন তোমাকে থ্রেট দেবে, ইউএন তোমাকে স্যাংশন করবে। তাহলে গ্লোবাল যে পলিটিক্স, জিও পলিটিক্যাল, তার উপরে একটা তারা গভর্নেন্স চালাচ্ছে, ঠিক আছে, শাসন চালাচ্ছে। তাহলে এই ব্রিক্স যদি আস্তে আস্তে অনেক দেশ বিশ্বের সাথে জয়েন হয়ে যায়, তাহলে পৃথিবীর অনেক দেশ যদি জয়েন হয়, তাহলে পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে এই ব্রিক্স কি করতে পারবে, শাসন চালাতে পারবে। বোঝা গেল? এটাকে গ্লোবাল গভর্নেন্স বলা হচ্ছে। স্যার মেন লুপহোলটা তো স্যার ন্যাটোর যেরকম আপনার এই সিকিউরিটি পারপাসে এটা আপনি পয়েন্টটা দিয়েছেন, হ্যাঁ, স্যার ন্যাটোতে যেরকম স্যার কোনো একটা কান্ট্রিকে যদি কেউ অ্যাটাক করে তাহলে প্রত্যেকটা কান্ট্রি তার এগেনস্টে মানে যুদ্ধ ঘোষণা গিয়ে করে দেবে। সাথে সাথে যুদ্ধ ঘোষণা, গভর্নেন্স যে হ্যাঁ, ব্যাপারটা। ব্রিক্স এর রেসপেক্টে শুধুমাত্র এটা একটা ইকোনমিক্যালি মানে কোঅপারেশন বলতে গেলে। হ্যাঁ, তো সেই জায়গায় এটা বড় পলিটিক্যাল, লুপহোল। আর পলিটিক্যাল, প্লাস হচ্ছে ইকোনমিক স্যার, প্লাস পলিটিক্যাল, আর প্লাস হচ্ছে স্যার কোঅর্ডিনেশনটা চাইনা বাড়বে, আর ইন্ডিয়ার যেহেতু একটা মানে একটা টেনশন সবসময় থাকে স্যার, হ্যাঁ, বর্ডার টেনশন আছে। টেনশন আছে। আর প্লাস হচ্ছে স্যার চাইনা যেটা ডেট পলিসি, এই ব্রিক্স এ 41% যেটা চাইনার যেটা স্যার মেন ইয়ে আছে, তার মধ্যে কন্ট্রিবিউশন, স্যার মেনলি ও এতটা পার্সেন্ট কেন দিচ্ছে, কারণ ও জানে যে ছোট ছোট কান্ট্রিগুলোতে ডেট তাদের পলিসি ডিক্টেটরশিপ ফাঁসাবে চালাতে এবং পারবে। সেখান থেকে নিজের প্রফিটটাকে তুলবে। একদমই তাই, সেটাই বলছে, এগুলো হচ্ছে কনসার্ন, এগুলো হচ্ছে চ্যালেঞ্জেস, সেই জন্য ওই চ্যালেঞ্জেস এর মধ্যে এগুলো বললাম। ঠিক আছে, যাই হোক, কোশ্চেন এইগুলো আসতে পারে। অ্যানালাইজ দ্য পোটেনশিয়াল ফর ব্রিক্স টু এক্সপ্যান্ড ইটস মেম্বারশিপ, হোয়াট বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জেস উড অ্যারাইজ ফ্রম দ্য ইনক্লুশন অফ নিউ কান্ট্রিজ ইন দ্য গ্রুপ। ঠিক আছে, কি কি কান্ট্রিজ যদি নতুন আসে, কি চ্যালেঞ্জেস হতে পারে, কি বেনিফিট হতে পারে। ইভালুয়েট ইন্ডিয়াস রোল ইন ব্রিক্স 2024, হাউ ডাজ ইন্ডিয়া বেনিফিট ফ্রম ইটস মেম্বারশিপ অ্যান্ড হোয়াট লিডারশিপ পজিশন ডাজ ইট হোল্ড উইদিন দ্য গ্রুপ। ওকে, এটা হচ্ছে আজকের হোমওয়ার্ক থাকবে, এই যেটা বোল্ড করে স্যার দেওয়া। 150 ওয়ার্ডের মধ্যে স্যার এটা মানে লেখার ইয়েটা কিভাবে লিখবো, মানে এটা মেনলি কোন কোন ইভেন্ট গুলো বা টপিক গুলোকে এখানে এই যে হাইলাইট নিচে করতে লেখা হবে? আছে, অ্যান্সার শুড বি হাইলাইটেড ইন্ডিয়াস কন্ট্রিবিউশন টু দ্য ব্রিক্স, দেখো এখানে লেখা আছে কিসের উপর হাইলাইট করবে, ঠিক আছে, ব্র্যাকেটে লেখা আছে। স্যার হোমওয়ার্ক শুধু এইটা যেটা দিলেন এগুলো আর ওটা দিলাম, আর হচ্ছে এদিক দিয়ে থাকবে হোমওয়ার্ক, আলাদা করে পিডিএফ বানানো হয়নি আমি। আপনি এইচডব্লিউ লিখে দেন, তাহলে আমরা বুঝতে পারবো এই দুটো থাকে। এইটা, এই দুটো হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে।
ক্লিয়ার? হ্যাঁ, এই দাগ দেওয়াগুলো থাকবে তো নাকি স্যার, না দাগ দেওয়া উঠে যাবে? দাগ দেওয়া উঠে যাবে তো। ও তাহলে দাগটা এই প্রথম রাখলে নম্বরটা তোমাদের আর ওই ওটা কোশ্চেনটা সেকেন্ডটা, দেখান স্যার, ওটা ওটা ওই দ্বিতীয়টা, কোশ্চেনটা দেখান একবার। এই দ্বিতীয়টা, আচ্ছা ঠিক আছে, এটা প্রথমটা আর দ্বিতীয়টা, ঠিক আছে। দ্বিতীয়টা, এই দুটো হোমওয়ার্ক থাকবে। ওকে, ঠিক আছে, চলো গুড নাইট, সবাই ভালো থেকো। আর আমি কালকে স্যার থেকে স্যার হ্যাঁ স্যার বলো। স্যার স্যার আমি নতুন তো, তাই আমার কিছু কোশ্চেন ছিল। এই হোমওয়ার্কটা দিলেন, এটা কবে লিখে কবে সাবমিট করব? এটা হচ্ছে আগামী আবার সোমবারে, এই বুধবারে ক্লাস, সোমবারের মধ্যে সাবমিট করে দেবে। সোমবারের মধ্যে আর আমাকে এই এই পার্সোনালি গ্রুপেই দিব স্যার? না, আমাকে পার্সোনালি গ্রুপেই দিব স্যার নাকি? আমাকে আচ্ছা আচ্ছা পার্সোনালি স্যার। পাঠাবে, ঠিক আছে? হুম হুম। পার্সোনালি পাঠাবে। আর ভালো করে পড়ো। এই যে কোশ্চেন গুলো আছে, মানে শুধুমাত্র হোমওয়ার্ক নয়, যে আর বাদবাকি কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু ভাববে। ওকে, ভাবতে হবে, নইলে মানে কি লিখবো যদি দেয়, ভেবে রাখবে যে এটা যদি কোশ্চেনটা আসে আমরা এই লিখবো। আর আমাদের তো আবার ইয়ে হবে, মক টেস্ট হবে, তখন কিন্তু ওই প্রবাবল কোশ্চেন গুলোর থেকেও কোশ্চেন থাকে। ঠিক আছে? ওকে, চলো গুড নাইট সবাই, ভালো থেকো। কালকের দিকে আমি জিএস হ্যাঁ এ স্যার, এই গুড নাইট স্যার। ল্যাঙ্গুয়েজের ইয়েটা দিয়ে দেবো। ঠিক আছে।